আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সবার মাথা ব্যথার ক্লাস। ঠিক আছে, আজকে সবার কিসের ক্লাস? মাথা ব্যথার ক্লাস, সাম্প্রতিক সাধারণ জ্ঞান। যেই সাধারণ জ্ঞানের এই টপিকটা নিয়ে তোমাদের সবার ভয়, আসলে সাম্প্রতিক অথবা রিসেন্ট টপিক থেকে ভাইয়া কি পড়বো। তাছাড়া এবারের যে মেডিকেল এডমিশন টেস্ট, ডেন্টাল এডমিশন টেস্ট বলো, সবগুলোর জন্য একটা হট টপিক থাকবে সাম্প্রতিক। তো এই রিসেন্ট কী কী জিনিস নিয়ে আমাদের আসলে পড়াশোনা করা উচিত, কিংবা প্রশ্ন আসলে কোত্থেকে আসতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসের পরে তোমরা খুব সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবা যে সাম্প্রতিক থেকে কীভাবে পড়াশোনাটা করা উচিত। এবং এর পাশাপাশি সাধারণ জ্ঞানের আরও কিছু টিপস নিয়েও অবশ্যই আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই সবার বন্ধুকে মেনশন করে দাও যে দারুণ একটা ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সাম্প্রতিক সাধারণ জ্ঞান সবাইকে মেনশন করো, দ্রুত শেয়ার করে ফেলো, যাতে অনেক অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। কারণ এই ভিডিওর প্রয়োজনীয়তা সবার, বুঝতে পারছো? তো আমরা সবাই যদিও এখানে নিজেদেরকে আসলে কম্পিটিশনের মধ্যে কম্পিটিটরস আমরা, বাট আমাদের কি করতে হবে, একে অন্যকে সহযোগিতাও করতে হবে। এই জিনিসটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সবার কাছে ভিডিওটা যাতে পৌঁছে যায়, শেয়ার করো, মেনশন করো দ্রুত। এবং আজকে সাম্প্রতিক নিয়ে আমরা কি কি আলোচনা করব? বরাবরের মতো আমার ক্লাসগুলো হবে হচ্ছে চর্বিমুক্ত মেদহীন, বুঝতে পারছো? অর্থাৎ যেগুলো না পড়লেই নয়। কারণ কি? কারণ ভাইয়া হচ্ছে বড় অলস, ঠিক আছে? তো ভাইয়া কম জিনিস পড়তে পছন্দ করে আসলে। ওকে ফাইন, আমি দেখতে পাচ্ছি অনেকে মেনশন দিয়ে ফেলছো, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? শারীরিকভাবে কেমন আছো, মানসিকভাবে কেমন আছো, দুইটাই জানাও। পড়াশোনা করার আগে আমাদের এই ব্যাপারগুলো অবশ্যই মেনটেন করতে হবে, ঠিক আছে? আর বকবক না করি, বেশি বক না করে আমরা কিছু সময়ের মধ্যেই কিন্তু আমাদের ক্লাসটা শুরু করে দিব, আমাদের সাম্প্রতিক সাধারণ জ্ঞান। তো কিছু কমন কথাবার্তা বলি যে সাম্প্রতিক সাধারণ জ্ঞান আসলে এবারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে। দেখো, বরাবরের মতো আমাদের সিলেবাসে কি দেয়া, বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ। নর্মালি এই টপিকটাই কিন্তু এই কয়েক বছরের সিলেবাসে ছিল। এবং দেখা যেত যে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, অর্থাৎ বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থেকে দেখা যেত 5 থেকে 6টা প্রশ্ন আসে, প্রাচীন বাংলার জনপদ থেকে 1-2টা প্রশ্ন আসে, অন্যান্য টপিক থেকে ঘুরায় ফেরায় দেখা যায় হচ্ছে বাকি 1-2টা প্রশ্ন চলে আসে। আর গতবারে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট গেল, সেখানে সাম্প্রতিক থেকে একটু কঠিন ধাঁচের প্রশ্ন দিছে, যেটা আসলে কেউই পারে নাই। তো আমার কথা হচ্ছে এই জায়গাটায় যদি এমন কোনো প্রশ্ন আসে যে জিনিসটা আসলে কেউই পারে নাই, তাহলে আমাদের বুঝতে হবে তুমি কিন্তু পিছাই পড়ো নাই, বুঝতে পারছো? সহজ যেই জিনিসগুলো আছে, যে জিনিসগুলো আসলে সবাই পারবে, সেগুলো তুমি যদি ভুল করো, তাহলে কিন্তু 200 জনের পিছনে, 100 জনের পিছনে, 1000 জনের পিছনে তুমি পড়ে যাবা। এই ব্যাপারগুলো মেনটেন করতে হবে। তো আমাদের যেগুলো না পড়লেই নয়, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে খেলবো। আমাদের খেলার মাঠটা আসলে আমরা গোল দিয়ে ভরাই ফেলবো এরকম তো না। 100-র মধ্যে আমাদের 100 পাওয়ার দরকার নাই। নর্মালি দেখা যায় 80+ মার্কস পেলেই আমাদের ঢাকা মেডিকেল কলেজ নিশ্চিত হয়ে যায়। তো আমাদের টার্গেটটা থাকবে এই রকম, আমাদের কনফিডেন্স লেভেলটা থাকবে এরকম যে 80+ মার্ক তোলা খুবই সহজ ইনশাল্লাহ। একটু যদি ট্রিক্স খাটায় এই কয়েকদিন তোমরা একটু পড়াশোনা করো, তাহলে দেখবা খুব কনফিডেন্সের সঙ্গে তোমরা কিন্তু এই 80-র উপরে মার্কটা তুলতে পারবা, যেটাকে আমরা বলে থাকি স্টার মার্কস, গোল্ডেন মার্কস, যেটাই তুমি বলো না কেন, স্বপ্ন ছোঁয়ার মার্কস, রাইট? তো সবাই চলে আসছো অলরেডি। আমরা আজকে আসলে কী কী নিয়ে আলোচনা করবো একটু দেখি। আমাদের এই স্লাইড শো এর প্রথমেই দেখো কয়েকটা বইয়ের পেজের ছবি। এটা কোন বইয়ের ছবি? এই যে আমার হাতে যে সাধারণ জ্ঞানের বইটা দেখছো, রোড টু ডিএমসি, আরটিডিএস জেনারেল নলেজ স্টেশন, ঠিক আছে? রোড টু জেনারেল নলেজ স্টেশন, সাধারণ জ্ঞানের আমাদের নিজেদের বই, যেই বইয়ের পিছনে আমাদের অনেক পরিশ্রম। আল্লাহ আমাদের পরিশ্রমটাকে কবুল করে নিক। তো এই যে আমাদের বইয়ের কয়েকটা পৃষ্ঠা দেখতে পাচ্ছ, এই বইয়ে কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলন 2024, এখানের ঘটনা প্রবাহ যেগুলো ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ইতিহাস, শহীদ আবু সাইদ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, এই ব্যাপারগুলো অ্যাড করছি। যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যখন আমরা বই বের করছিলাম তখন কিন্তু এরকম ছিল, কিন্তু এখন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তো সেটা আমরা আসলে আমাদের সরকারি যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে দেখে ফেলবো যে বর্তমানে মন্ত্রিপরিষদের কী অবস্থা, এবং সেখান থেকে কোন কোন জিনিস আসলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সাম্প্রতিকের জন্য। বুঝতে পারছি, রিসেন্ট টপিকস নিয়ে সব আলোচনা আজকে। আচ্ছা, এরপরে দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস, হট টপিক এবারের জন্য পড়তে হবে। এবং এখানে তোমরা কয়েকজন হিরোর ছবি দেখতে পাচ্ছ, আসলে দেখতে পাচ্ছ এখানে মাইনুল ইসলাম সফল ভাইকে, এই যে। তারপরে এখানে দেখা যাচ্ছে হচ্ছে রিজভী তৌহিদ ভাইও কিন্তু আছেন এখানে, এই যে রিজভী তৌহিদ ভাই, এ হচ্ছে আমার খুব কাছের একজন জুনিয়র নাইম। এই ছবির মধ্যেই হচ্ছে আমার আরেকজন খুব কাছের জুনিয়র হামিম, তাকেও তোমরা খুঁজে পাইতে পারো। তো যখন এই আন্দোলনের একদম, হ্যাঁ কি কোথায়? আচ্ছা, জায়গাটা কিন্তু আমাদের ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে। যেদিন হচ্ছে প্রথম কারফিউ ঘোষণা করা হলো, সেদিন রাতে তোমরা জানো ভয়ঙ্কর কিছু হত্যাযজ্ঞের মতো ঘটনা ঘটছিল, এবং ইমার্জেন্সিতে আসলে অনেক অনেক ভিড় ছিল।
প্রচুর মানুষ আহত, প্রচুর মানুষ নিহত, একটা বিভীষিকাময় অবস্থা। তো সেই অবস্থায় কিন্তু ওই জায়গাগুলো উপস্থিত ছিল, এখানে যায় তোমরা দেখতে পাচ্ছ এই হিরোরা। এবং সবাইকে তো আনা সম্ভব না, ডাক্তার পেশাটা আসলে এরকম, ঠিক আছে, ডাক্তার পেশাটা আসলে এরকম, ডাক্তাররা সবসময় আনসাং হিরো, বুঝতে পারছো? তোমরাও তোমাদের এইম যেটা, লক্ষ্য রাখছো, তোমাদের লক্ষ্য যেটা ডাক্তার হবা, তোমরা হচ্ছে আনসাং হিরো। আমি সবসময় একটা কথা বলি যে ডাক্তারি পেশার মতো মহৎ পেশা আর কিছু হতে পারে না। এটা আমি কেন বললাম? অন্যান্য পেশার প্রতি সম্মান রেখেই আমি এটা বলতেছি। কারণ সত্যি কথা বলতে অন্য কোনো পেশায় কাউকে তুমি বাবা অথবা মা বলে ডাকতে শুনবা না। যখন আমরা ইন্টার্ন রোটেশনে যেতাম কিংবা আমাদের যখন ওয়ার্ডে ডিউটি থাকতো, তখন প্রত্যেকদিন সকালে আমরা যেতাম, প্রতিদিন সকালে আমরা গিয়ে আমরা বলতাম, বাবা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? মা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কোনো সমস্যা হচ্ছে কিনা আপনার? তো মানুষের সাথে এই যে ইন্টারাকশনের সুযোগটা কিংবা মানুষের কাছে এত ভালো লাগার যে ব্যাপারটা, এই ব্যাপারটা তুমি অন্য কোনো প্রফেশনে খুঁজে পাবা না। সো কিছু মানুষ তোমাকে প্রশ্নবিদ্ধ করতে পারে যে ডাক্তারিতে কেন যাচ্ছ, ডাক্তারিতে তো এখন বেহাল দশা, তো কি হবে? ডাক্তাররা না হয়ে একটু আনসাং হিরো হয়েই থাকুক, কারণ তা না হলে কি টিকতে পারবে না, মানব সমাজ টিকতে পারবে না। ওকে, সো তোমার লক্ষ্য অনেক বড়, স্বপ্ন অনেক বড়, সেই স্বপ্ন ছোঁয়ার জন্যই আমরা আসলে এত পরিশ্রম করে যাচ্ছি। তোমাদের পরিশ্রম আমাদের পরিশ্রম, এবং আল্লাহর রহমতে, সৃষ্টিকর্তার রহমতে ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্ন ছুঁতে পারবো। ওকে, তাহলে সকল শহীদ এবং সকল ওই সময় আনসাং হিরো যারা ছিল এবং বাকি যারা সহযোগী হিসেবে ছিল, অল্প না হয় সহযোগিতা করছে, তারপরও সে কিন্তু সহযোগী হিসেবে ছিল। সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই আজকের ক্লাসটা শুরু করছি। এরপরে আমাদের আরও কিছু টপিক এখানে কিন্তু আছে। দেখো, এই টপিকগুলো আমাদের কিছু আছে সাম্প্রতিক বর্তমান সরকার রিলেটেড, অন্তর্বর্তীকালীন সরকার রিলেটেড, কিছু আছে কিন্তু হচ্ছে আমাদের অন্যান্য টপিক রিলেটেড, যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেই টপিকগুলো আমি এই স্লাইড শোয়ের মধ্যে গুছায় আনার চেষ্টা করছি, এবং এগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এখন পর্যন্ত মোস্ট ইম্পর্ট্যান্ট সাম্প্রতিক সাধারণ জ্ঞান, রিসেন্ট জিকে। এই প্রত্যেকটা জিনিস আজকে আমরা ক্লাসের মধ্যে মুখস্থ করব, ঠিক আছে? আজকে আমরা ক্লাসের মধ্যে কি করব? অ আ ক খ যেমন মুখস্থ করছিলাম না, এমনি অ আ ক খের মতো মতো করে আমরা আজকে মুখস্থ করব জিনিসগুলা। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই। তাহলে কোটা সংস্কার আন্দোলন 2024, এখান থেকে আমরা পড়ব হচ্ছে ঘটনা প্রবাহ, ঠিক আছে? এখান থেকে আমরা পড়ব হচ্ছে ঘটনা প্রবাহ। ঘটনা প্রবাহ থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। কীরকম প্রশ্ন আসতে পারে আমি তোমাদের বলি। আমাদের এই কোটা সংস্কার আন্দোলনের সময় কিছু আমাদের এই কমেন্ট সেকশন দেখা একটু উপরে উঠাই দেয়। আমাদের এই কোটা সংস্কার আন্দোলনের সময় কিন্তু বেশ কিছু হিট ওয়ার্ড ছিল, যেমন বাংলা ব্লকেট, তারপর হচ্ছে মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিং আওয়ার হিরোস। এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, এবং তাহলে কিন্তু আমাদের ব্যাপারগুলো আয়ত্ত করা অনেক ইজি হবে। আশা করি বোর্ডে সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ঠিক মতো। ওকে, ফাইন। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা কি পড়ব? ঘটনার প্রবাহ থেকে প্রথমে আমরা যে জিনিসটা দেখব যে বাংলা ব্লকেটটা আমরা কবে দিই। এই বাংলা ব্লকেটের সময় কি হয়েছে? বাংলা ব্লকেটের সময় আসলে আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে ক্লাস পরীক্ষা বর্জন করলো, সমগ্র জায়গায় ছাত্র ধর্মঘট ছড়িয়ে পড়লো, সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ ডাকলো। প্রত্যেকটা সফল আন্দোলনের পেছনে কিন্তু কিছু বিপ্লবী থাকে, বিপ্লবী, বুঝতে পারছো? এই বাংলা ব্লকেট ছিল হচ্ছে প্রথম বিপ্লব আমরা ধরতে পারি এই কোটা সংস্কার আন্দোলনের। কারণ শুরু থেকে এই কোটা সংস্কার আন্দোলনটা কিরো ছিল? অহিংস টাইপের আন্দোলন, এবং পরবর্তীতে এই বাংলা ব্লকেটটাও কিন্তু আমরা অহিংস আন্দোলনের মধ্যেই ধরতে পারি। পরবর্তীতে সেটা কিন্তু আলটিমেটলি সহিংস রূপ নিতে বাধ্য হয়, এরকম একটা অবস্থা ছিল। যাই হোক, তো বাংলা ব্লকেট কবে হয়েছে? 6 জুলাই হয়েছে। 6 জুলাই হচ্ছে বাংলা ব্লকেট। তাহলে আমরা একটু তর্জমা করি, ঠিক আছে, একটু মুখস্থ করি। 6 জুলাই হয়েছে বাংলা ব্লকেট। তাহলে বাংলা ব্লকেট কবে হলো? বাংলা ব্লকেট হলো হচ্ছে 6 জুলাই। বাংলা ব্লকেট কবে হলো? 6 জুলাই। ওকে, ফাইন। এরপরে খেয়াল করো, শহীদ আবু সাইদ। এই শহীদ আবু সাইদ কবে শহীদ হলেন? আবু সাইদ শহীদ হলেন ঠিক তার 10 দিন পরে, 16 জুলাই। 16 জুলাই শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে কিন্তু নির্মমভাবে শহীদ হলেন, বুঝতে পারছেন? তাহলে দুইটা আমরা ইনফরমেশন এখন পর্যন্ত পড়ে ফেলছি। 6 জুলাই হলো বাংলা ব্লকেট, এবং ঠিক 10 দিন পরে 16 জুলাই হচ্ছে আবু সাইদ পুলিশের গুলিতে শহীদ হলেন। ক্লিয়ার? ওকে, ফাইন। এরপরে দেখো, আমরা এখন চলে যাব হচ্ছে 19 জুলাইতে। 19 জুলাইতে আমরা কি পড়বো? 19 জুলাই থেকে আমরা পড়বো হচ্ছে এই কিওয়ার্ডটা, সারা দেশে কারফিউ জারি হলো। সারা দেশে কারফিউ জারি হলো। তাহলে আসতে পারে যে এই কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে কারফিউ কবে
জারি হলো, এই তারিখটা হচ্ছে 19শে জুলাই। 19শে জুলাই সারা দেশে কি হলো, কারফিউ জারি হলো। তাহলে তিনটা আমরা প্যাকেট করে ফেলছি। নাম্বার 1 প্যাকেট, বাংলা ব্লকেট কবে হলো, 6 জুলাই। 10 দিন পরে আবু সাঈদ শহীদ হলেন। 19শে জুলাই সারা দেশে কারফিউ জারি হলো। তিনটা ইনফরমেশন আমাদের ডান। ঠিক আছে, ডান 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 ডান। সবাই ডি লেখো, যদি মুখস্থ হয় সবাই কি কমেন্ট সেকশনে ডি লিখতে থাকো, ডি ডি ডি। আমি খালি ডি দেখতে চাই, ওকে, ডি লিখতে থাকো তোমরা। নেক্সটে দেখি আমরা এরপরে কি আছে। এরপরে আছে হচ্ছে 21শে জুলাই। এটা আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না, আমাদের পড়তে হবে 28শে জুলাই। 28শে জুলাই। তো 19শে জুলাই সারা দেশে কারফিউ জারি হলো, ইন্টারনেট সেবা সেদিন থেকে বন্ধ ছিল। এবং সেই ইন্টারনেট সেবা, তোমরা যে সবাই অন্ধ গুহার মধ্যে ছিলা, এই অন্ধ গুহা থেকে পরবর্তীতে আলোর মধ্যে আসছো কবে, 28শে জুলাই। ঠিক আছে, যারা আমরা অন্ধ গুহার মধ্যে ছিলাম তারা সবাই আলোর মধ্যে আসছি কবে, 28শে জুলাই। কেন আলোর মধ্যে বললাম, কারণ 28শে জুলাই ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট সেবা সচল হয়েছিল। তো আসলে আমাদের অবস্থা তো এখন এরকম যে ইন্টারনেট যদি না থাকে আমরা হয়ে যাই কানা। যখন ইন্টারনেট থাকে আমরা তখন চোখে দেখতে পাই, ইন্টারনেট না থাকলে আমরা চোখে দেখতে পাই না, এরকম হাতরাই, কোনো জগৎ মাধ্যম সম্পর্কে কোনো আইডিয়া কিছুই থাকে না আর কি। তো সেই অন্ধ গুহা থেকে আমরা আবার আলোর মুখ দেখলাম 28শে জুলাই। সেদিন ইন্টারনেট সেবা, কিন্তু ইন্টারনেট সেবা 10 দিন পরে হচ্ছে সচল হয়েছে। তো এটা নিয়ে অনেক রিউমার ছিল, স্যাটেলাইটের মধ্যে পানি ঢুকে গেছে, বৃষ্টির পানি, তারপরে ধরো স্যাটেলাইটের তার কারা যেন কেটে দিয়ে গেছে, তারপরে আরও কি জানি ছিল যে অপটিক্যাল ফাইবার কেবলে হাঙ্গর মাছে কামড় মারছে, কামড় মেরে অপটিক্যাল কেবল ফাইবারগুলো ছিঁড়ে ফেলছে নাকি হাঙ্গর মাছে, বুঝছো। তো এরকম বেশ কিছু রিউমার তখন ছিল, যাই হোক। তো 28শে জুলাই সেই ইন্টারনেট সেবা কি হলো, পুনঃ সচল হলো, বুঝতে পারছেন। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা ইনফরমেশন। এরপরে আমরা যাব হচ্ছে 28শে জুলাইয়ের পরে 30শে জুলাই। 28শে জুলাই আমাদের সবার চোখ খুলে গেল, আমরা দেখলাম যে এতদিন কি হলো কি না হলো। এবং তারপর কি হলো, এই চোখ খুলে যাওয়ার পরে আমরা সবাই হচ্ছে আন্দোলনে বেরিয়ে পড়লাম, যেটাকে বললাম মার্চ ফর জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। ঠিক আছে, মার্চ ফর জাস্টিস। এই মার্চ ফর জাস্টিস হলো 30শে জুলাই। এর আগে কেন হলো না, কারণ ইন্টারনেট বন্ধ ছিল, আমাদের কোনো আইডিয়া ছিল না কখন কি কোথায় কি হচ্ছে না হচ্ছে। সো এই 30শে জুলাই হলো হচ্ছে মার্চ ফর জাস্টিস, মনে থাকবে না। তাহলে মার্চ ফর জাস্টিস কবে রে, মার্চ ফর জাস্টিস হচ্ছে 30শে জুলাই। ঠিক আছে, অনেক খুশিতে তোমরা ডি 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 সব লিখছো। আমাকে এখন কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট সেকশনে জানাও বাংলা ব্লকেড কত তারিখে হয়, বাংলা ব্লকেড কত তারিখে দেয়া হয়, এই জিনিসটা আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা। বাংলা ব্লকেটটা কত তারিখে দেয়া হয়, বাংলা ব্লকেটটা কত তারিখে দেয়া হয়, এই জিনিসটা আমাকে তোমরা তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও, দেখি তোমাদের কি অবস্থা। তোমরা কি জ্যান্ত আসো না, জীবিত আসো নাকি মরে গেছো একটু দেখি। ইয়েস, ভেরি গুড, জীবিত আসো। হ্যাঁ হ্যাঁ, হাঙ্গর মাছ থেকে সাবধান, ভেরি গুড, হাঙ্গর মাছ থেকে সাবধান থাকতে হবে আমাদের। ইয়েস, ওকে ফাইন। তাহলে বাংলা ব্লকেট আমরা কবে পাইলাম, 6 জুলাই। অসাধারণ, ভেরি গুড। পুরো ক্লাসটা এরকম রেসপন্স করতে থাকো, ঠিক আছে, পুরো ক্লাসে এরকম রেসপন্স করতে থাকো, সাম্প্রতিক সম্পর্কে দারুণ একটা কনফিডেন্স জন্মায় যাবে তোমার। কারণ এই এক ক্লাসে আমরা রিসেন্ট সব ইনফরমেশন মুখস্থ করব, ঠিক আছে। এই যে আমপারা মুখস্থ করতাম না আমরা ছোটোবেলায়, আমপারা, তারপরে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, অ আ ক খ, এগুলো এরকম মুখস্থ হবে আমাদের। তো এই জিনিসটাই খেয়াল রাখো। 6 জুলাই, ভেরি গুড। তাহলে 6 জুলাই আমাদের কি হলো, আমাদের হচ্ছে বাংলা ব্লকেট হলো। এরপরে দেখো মার্চ ফর জাস্টিস, জাস্টিস হচ্ছে ন্যায় বিচার। তো ন্যায় বিচার আমরা কাদের জন্য চাচ্ছি, আমাদের হিরোদের জন্য চাচ্ছি। আমাদের ন্যায় বিচার বা জাস্টিস আমরা কিসের জন্য, বার মনে রাখতে হবে কি ভাইয়া, নো দরকার, ঠিক আছে, নো দরকার। আমি একটু বাংলিশ বলি তো, নো দরকার, বার মনে রাখার কোনো দরকার নাই। আমি বলছি না যে ভাইয়ার মুখ নিঃসৃত যত অমর বাণী বের হবে সেগুলো মনে রাখবা, যেগুলো বের হবে না সেগুলো অমর বাণী নয়, সেগুলো তুমি ভুলে যাও, প্রবলেম নাই। তাহলে দেখো আমরা কেন মার্চ ফর জাস্টিস করলাম, আমাদের হিরোদের জন্য। এই জন্য 31শে জুলাই আমরা কি করছিলাম, রিমেম্বারিং আওয়ার হিরোস। তাহলে মনে থাকবে, মনে থাকবে এটা, তারিখগুলো পড়াচ্ছি, তারিখগুলো থেকে প্রশ্ন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। সো মার্চ ফর জাস্টিস করলাম আমরা 30 জুলাইতে, কাদের জন্য করলাম, আমাদের হিরোদের জন্য। ওকে, আমাদের হিরোদের জন্য করছি, রিমেম্বারিং আওয়ার হিরোস 31শে জুলাই, মনে থাকবে জিনিসটা, ক্লিয়ার। ওকে, এবার দেখেন 31শে জুলাই আমরা চলে আসলাম হচ্ছে আগস্ট মাসে। যেই আগস্ট মাসটা হচ্ছে অনেকের জন্য কি কুফা বলে, কুফা আগস্ট বলছে অনেকে, ঠিক আছে, কুফা আগস্ট, যদিও আগস্ট মাসে আমার জন্মদিন, যাই হোক কুফা আগস্ট বলছে আর কি। তো এই দেখো 2রা আগস্ট, 2রা আগস্টে হয় হচ্ছে দ্রোহ যাত্রা। এখানে প্রার্থনা হয়, ছাত্র জনতার গণমিছিল হয়, স্পেশাল ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দ্রোহ যাত্রা। তাহলে দ্রোহ যাত্রা 2 আছে, 2 আগস্ট দ্রোহ যাত্রা। তাহলে কুফা আগস্টের আমাদের 2 তারিখে হলো দ্রোহ যাত্রা,
ওকে, দ্রোহযাত্রা, হ্যাঁ এগুলো হচ্ছে দ্রোহযাত্রা, ভেরি গুড। তাহলে দ্রোহযাত্রা কবে হইলো আমাদের? 2 তারিখ হলো, ক্লিয়ার, একটা গেল ইনফরমেশন। এরপরে দেখো, এখন এই যে আমি সুন্দর করে একটা আঁকার চেষ্টা করি, কি আঁকবো তোমরা বলো আমি এটা কি আঁকছি। ওকে, আমি বরাবরের মতো একটা সুন্দর ছবি আঁকবো, দেখো অনেক আদর করে আঁকার চেষ্টা করতেছি। এটা একটা চাকা, আর একটা চাকা দিয়ে দিই, আর উপরে দিব হচ্ছে পাখা, ঠিক আছে, এই হচ্ছে পাখা। তাহলে এটা কি আঁকলাম? এটা আঁকলাম হচ্ছে কি হেলিকপ্টার, নাকি? এটা হচ্ছে হেলিকপ্টার। তো এই যে হেলিকপ্টারে উঠে সুন্দর করে কে উঠতেছেন? এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটার নাম বলতে পারবে, কি পাবা? গিফট পাবা। এই ব্যক্তিটা কে তোমরা তোমরা একটু বলো, ঠিক আছে? তাহলে এই ব্যক্তিটাকে হেলিকপ্টারে উঠতেছে, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে। তাহলে দেখো এই ডেটটা কবে? 5 আগস্ট, সবার সবার আকাঙ্ক্ষিত সেই দিন 5 আগস্ট। যেই 5 আগস্টে কিন্তু ডাক হয়েছিল লং মার্চ টু ঢাকা। এই লং মার্চ টু ঢাকা শুনে হেলিকপ্টার সচল হয়ে গেছে, ঠিক আছে, হেলিকপ্টারে তেল টেল ভরার পরে হেলিকপ্টার সচল হয়ে গেছে। তো লং মার্চ টু ঢাকা কবে হলো? সেটা হচ্ছে আমাদের 5ই আগস্ট, বুঝতে পারছেন? এবং 5ই আগস্টে আসলে কিন্তু স্বাধীন বাংলাদেশ 2.0 আমরা পেয়ে গেলাম, বুঝতে পারছেন জিনিসটা? ওকে ফাইন। তাহলে 5ই আগস্ট আমরা কি পাইলাম? লং মার্চ টু ঢাকা, লং মার্চ টু ঢাকা। আর এদিকে যাচ্ছে কোথায়? লং মার্চ টু বাইরের দেশ, ঠিক আছে, লং মার্চ আউট অফ দেশ, আউট অফ কান্ট্রি, লং মার্চ আউট অফ কান্ট্রি। আর আমরা কই যাচ্ছি? লং মার্চ টু ঢাকা। কবে হইলো? 5ই আগস্টে হলো, মনে থাকবে জিনিসটা? ওকে ফাইন। সবাই বলতে পারছো কমেন্টে, এক একজন এক একভাবে বলতেছো, অনেকে আবার বলতেছে এইচ এইচ এইচ। এই যে একটা বুদ্ধি শিখাইছিলাম তোমাদের শর্টকাট, এই শর্টকাট মেথড কাজে লাগাচ্ছ অনেকে, এইচ এইচ এইচ, ঠিক আছে। এখন আসেন, তোমাদের মাথার উপর আমি একটু প্রেশার দিই, তোমরা তো প্রেশার না দিলে আবার কোনো কিছু মনে রাখতে পারো না। ওকে, মাথার উপরে আমি একটু প্রেশার দেওয়ার চেষ্টা করি। প্রেশারটা কি? আমি তোমাদের কাছে জিজ্ঞেস করলাম হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোস, রিমেম্বারিং আওয়ার হিরোস এই কর্মসূচি কবে পালিত হয়? সংক্ষেপে লিখলাম রিমেম্বারিং, রিমেম্বারিং আওয়ার হিরোস এই কর্মসূচি কবে পালিত হয়? জিনিসটা তাড়াতাড়ি আমাকে কমেন্ট সেকশনে জানাই দাও। ঠাস ঠাস করে কমেন্ট করো, ঠাস ঠাস করে কমেন্ট করার চেষ্টা করো। আমার টাস টাস শুনে লাইটও টাস টাস হয়ে গেছে, বুঝছো? এত জোরে টাস টাস বলছি, লাইটও বাঁকা হয়ে গেছে। টাস টাস করে কমেন্ট করো তাড়াতাড়ি যে আমাদের কি হলো, আমাদের রিমেম্বারিং আওয়ার হিরোস এই জিনিসটা আমাদের কবে হলো? এই জিনিসটা আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও তোমরা। রিমেম্বারিং আওয়ার হিরোস এই কর্মসূচি, এই কর্মসূচি কবে হলো? ইয়েস, ভেরি গুড, 31শে জুলাই। এবার বলো তো যে 30শে জুলাই আমরা কি করছি? 30শে জুলাই আমরা কি করছি? দুইভাবে করতেছি, দুইভাবে প্রশ্ন করলাম। 30শে জুলাই কর্মসূচির নামটা কি ছিল? আমাকে কমেন্ট সেকশনে জানাও। 30শে জুলাই যে কর্মসূচির নামটা কি ছিল এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা, ঠিক আছে? 30শে জুলাই কর্মসূচি কি ছিল এই জিনিসটা আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও। 30শে জুলাই আমাদের কর্মসূচির নাম কি ছিল এই জিনিসটা আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও। আমি এর মধ্যে একটা স্লাইড ওপেন করি, দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সরকারি ওয়েবসাইটে আমরা চলে আসছি এখন। এই সরকারি ওয়েবসাইট থেকে আমরা কি দেখার চেষ্টা করব? এখান থেকে আমরা দেখব হচ্ছে ইয়েস, মার্চ ফর জাস্টিস, ভেরি গুড। তোমরা একটু আমাকে বলো তো যে সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু বলো। আমার মনে হয় এতটুকু রাখলে আমাদের এনাফ হবে, আমরা সব কিছু তাহলে ক্লিয়ারলি দেখতে পারবো। আমাদের ছবি দেখার দরকার নাই, যত বড় লেখাটাকে দেখতে পারবো তত আমাদের সুবিধা। এখন আশা করি দেখা যাচ্ছে সব কিছু, তাই না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আশা করি, ইয়েস এখন দেখা যাচ্ছে। ওকে ফাইন, মার্চ ফর জাস্টিস, ভেরি গুড। ওকে ফাইন, তাহলে এবার আসো, চলো আমরা এখন পড়ি। তাহলে আমাদের তারপর কি হলো? আমাদের তো একটা সরকার লাগবে, কারণ আগের যে সরকার ছিল তারা কি করে গেছে? লং মার্চ টু আউট অফ কান্ট্রি। এজন্য আমাদের কি লাগবে? নতুন সরকার গঠন লাগবে। তো এই নতুন সরকার গঠনের ক্ষেত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম। এই অন্তর্বর্তীকালীন সরকারের কি কি উদ্দেশ্য থাকে? যে বর্তমানে দেশে যে একটা শূন্যতা ক্রিয়েট হয়েছে সেই শূন্যতাটাকে ফিল করতে না দেয়া, বর্তমান দেশটাকে চালানো, এগুলোই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। এবং তাদের অন্যতম প্রধান কাজ হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করা, ঠিক আছে? তো এই সব কাজের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ করলাম। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শপথ গ্রহণ করলো কবে? 8ই আগস্ট। এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা কিন্তু শপথ গ্রহণ করলো। আমাদের একটা ইনফরমেশন আমরা জানলাম। সেকেন্ড ইনফরমেশন, এইখানে যে উপদেষ্টা কমিটি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য কতজন ছিল? উপদেষ্টা মণ্ডলী কতজন এই অন্তর্বর্তীকালীন সরকারে? মোট 24 জন বর্তমানে।
ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে আমরা আরও 23 জন উপদেষ্টা পেয়েছি। মোট 24 জন নিয়ে এই উপদেষ্টা মণ্ডলী গঠিত। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জন্য। যুক্তফ্রন্ট হচ্ছে আমাদের কয়টা, চারটা দল নিয়ে গঠিত। ওকে, আবানেক মনে আছে? আচ্ছা, তো 8ই আগস্ট তারা শপথ গ্রহণ করলো এবং উপদেষ্টা মণ্ডলী কয়জন? আমাদের 24 জন। এদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হলেন প্রধান উপদেষ্টা। কিন্তু আমাদের জানতে হবে কি, আমাদের জানতে হবে আরও কিছু ব্যাপার। যদি আসে এরকম যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানকে, খেয়াল করো জিনিসটা কীরকম। আমাদের আগের যিনি প্রধানমন্ত্রী ছিল হাসু আপা, এই হাসু আপার নেতৃত্বে কিন্তু ছিল একটা মন্ত্রিসভা, রাইট? এই হাসু আপার স্থলাভিষিক্ত এখন কে হইলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা। তার আন্ডারেও কিন্তু একটা মন্ত্রিসভা থাকবে, যেটাকে আমরা আসলে উপদেষ্টা মণ্ডলী বলতেছি। তার মানে মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব ইম্পর্ট্যান্ট। নর্মালি প্রধানমন্ত্রী কিন্তু প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব থাকে, অতএব আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত আছেন। বুঝতে পারছেন জিনিসটা? ঠিক আছে, বুঝলাম জিনিসটা। তাহলে দুইটা ব্যাপার আমরা পড়লাম, প্রধান উপদেষ্টা তিনি মন্ত্রী পরিষদ বিভাগের প্রধান, এবং সেকেন্ডলি পড়লাম তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান। আজকে আমরা মুখস্থ রাখার চেষ্টা করব, কিন্তু এমনভাবে মুখস্থ রাখবো যাতে মাথার মধ্যে প্রেশার না পড়ে। মাথার মধ্যে যখন আমরা প্রেশার করে মুখস্থ করতে যাই তখন আসলে মুখস্থ হবে না। একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, একটু টাইম নিয়ে পড়ি, ঠিক আছে? কারণ এই সাম্প্রতিক তুমি আর এই ক্লাসের পরে আসলে পড়ার টাইম পাবা কিনা, তোমরা তো জো বাইডেন এক একজন, ডোনাল্ড ট্রাম্প, তোমাদের টাইমের বড়ই অভাব, পাবা কিনা আমি জানি না। তাছাড়া পাওয়া উচিত না, অন্যান্য সাবজেক্ট আছে আমাদের। সো ক্লাসের পরে ক্লাসে মুখস্থ করো। প্রতিরক্ষা মন্ত্রণালয় গেল, মন্ত্রিপরিষদ বিভাগ গেল। প্রতিরক্ষা যদি থাকে সশস্ত্র বাহিনীও আমরা একসাথে মাথায় রাখতে পারবো। যদিও এর আগে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব কার হাতে অর্পিত হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে অর্পিত হয়েছে। তাহলে তিনটা পড়লাম, মন্ত্রী পরিষদ বিভাগের প্রধান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান, এবং 3 নাম্বার সশস্ত্র বাহিনী বিভাগ। ওকে, এবং তিনি কেন নিযুক্ত হয়েছেন? জনগণের সেবা করার জন্য। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়, জনগণের সেবা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়। এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ কি? দেখো, আমাদের যে জেলা, উপজেলা, থানা, গ্রাম, ইউনিয়ন আছে, এই সব কিছু মিলেমিশে কিন্তু প্রশাসনিক কাঠামো গঠিত। এই প্রশাসনিক কাঠামোতে নিয়োগ দান থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপের জন্য আলটিমেটলি তিনি নিযুক্ত আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। তাহলে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 4টা পোস্টই আমাদের দরকার হবে। আমাদের যে 24 জন উপদেষ্টা পড়ে আমরা উল্টাই ফেলবো, ওকে, এরকমটা না, আমরা পড়বো যেগুলো আমাদের দরকার। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ইউনূস। তাহলে ইউনূস সাহেব মন্ত্রী পরিষদ বিভাগের প্রধান, প্রতিরক্ষা মন্ত্রণালয়, যদি প্রতিরক্ষা হয় সশস্ত্র বাহিনী বিভাগ বুঝলাম। 4 নম্বরে জনগণের সেবা, জনপ্রশাসন। মুখস্থ হয়েছে কিনা বলেন? জি না, এটা হচ্ছে আরডিএস বই, এগুলো নাই। কারণ কি, আরডিএস বইটা হচ্ছে যে সময় ছাপাইছিলাম ওই সময় উপদেষ্টা মণ্ডলের তালিকা আমাদের দেওয়া ছিল, বাট এটা হচ্ছে নতুন উপদেষ্টা মণ্ডলের তালিকা। তো এটার লিঙ্কটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আমাদের এই ক্লাসের হচ্ছে তোমার ক্যাপশনের মধ্যে এই লিঙ্কটাও দেওয়া থাকবে। স্লাইডের লিঙ্কের সঙ্গে সঙ্গে আমাদের এই লিঙ্কটাও অন করা থাকবে। বুঝতে পারছি? সো টেনশনে কিছু নাই, তোমরা টেনশন করো না। তোমাদের টেনশন করতে দেখলে কি হয়, আমার মাথা চুলকায়, বুঝছো? তো আমার মাথা চুলকায় আনো তোমরা, প্লিজ। তোমরা বেশি টেনশন করো, অতিরিক্ত টেনশন করো তোমরা। তাহলে আমাকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তাহলে লেখো ডি ডি ডি, লেখো ডি। ডান কি হয়েছে কিনা বলেন? ডান ডি হয়েছে কিনা? ডি বলো, ডান হয়েছে কিনা, মুখস্থ হয়েছে কিনা? এবার দেখেন অর্থ। অর্থ, যখনই অর্থের কাহিনী আসে, পাপা কি পয়সা গোল গোল নাকি? গোল গোল পয়সা, পয়সা হচ্ছে গোল গোল। তো এই গোল গোল পয়সা দেখলে কি চোখটা এখন চকচক করতেছে না? তাহলে অর্থ মন্ত্রণালয়। যখনই স্যাররা এই প্রশ্নটা দেখবে, স্যারদের চোখে চকচক করে উঠবে, চকচক। অর্থ মন্ত্রণালয় যেহেতু দেখতেছে, এই জন্য ইম্পর্টেন্ট। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে কিনে নিযুক্ত আছেন সালেহ উদ্দিন আহমেদ। কাদের অর্থ আছে? এখন তুমি যদি চিন্তা করো যে অর্থ কাদের আছে, মাথার মধ্যে ফার্স্টে আসবে বিল গেটস। আর কারো কথা আসুক না আসুক, আসবে হচ্ছে বিল গেটসের কথা। বিল গেটস কি? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। ইলন মাস্ক, এই পাগলা বেটা কত কিছু করতেছে, রকেটটা এখন নাকি ক্যাচ ধরতেছে বসে বসে, ঠিক আছে? তো এদের টাকার অভাব নাই। তাহলে বিজ্ঞান প্রযুক্তি জানলে টাকার কোনো অভাব হবে না। অর্থ বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় কার দায়িত্বে? সালেহ উদ্দিন আহমেদের দায়িত্বে। ওকে, অনেকে আবার বলতেছে তিনি হচ্ছেন ফখরুল ইসলাম আলমগীরের মেলায় হারিয়ে যাওয়া ভাই। তো যাই হোক, এর সাথে অনেক কনফিউশন লাগে অনেকের, অনেকে দুষ্টামি করে। দুষ্টামি করো না, পড়াশোনাটা মাথায় রাখো, ঠিক আছে? তাহলে অর্থ এবং বিজ্ঞান প্রযুক্তি আমরা জিনিসটা পড়লাম। এরপরে দেখো, জনাব ওয়াহিদ উদ্দিন আহমেদ। আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল ওয়াহিদ। এই ওয়াহিদ বন্ধুটা কীরকম জানো? এই ওয়াহিদ বন্ধুটার কথা বলতে গেলে আমার চোখটা ছলছল করে ওঠে। কেন?
কারণ এই লোকটা আজীবন শুধু প্ল্যান করে গেছে। আমরা যখন ক্লাস 7-8-এ থাকতাম, এই ওয়াহিদ কি করতো, ওয়াহিদ হচ্ছে ওর ক্লাসের একদম প্রথম দিন থেকে ওর প্ল্যান যে এতদিন যা করছি সব ভুলে গেছি, এতদিন যত বন্ডামি করছি সব হচ্ছে ভুলে গেলাম, আজকে থেকে আমি ভালো হয়ে যাব, আজকে থেকে আমি টপার, এতদিন ছিলাম ব্যাক বেঞ্চার, এমন মিউটেশন ঘটবে আমার ডিএনএর মধ্যে, আমি টপার হয়ে যাব। ঠিক আছে, খুব ভালো কথা। প্রথম দিনে খুব সুন্দরভাবে সে হচ্ছে ফার্স্টের বেঞ্চে বসতো আর কি। তো ফার্স্টের বেঞ্চে বসতো, 2 নাম্বার দিনে সেকেন্ড বেঞ্চ, 3 নাম্বার দিনে থার্ড বেঞ্চ, এরকম করে করে তার আর খুঁজেই পাওয়া যায় না ক্লাসের মধ্যে। তারপরে সে পরীক্ষার আগে আগে প্ল্যান করতে করতে মরে যাইতো, কিন্তু পড়ার আর সময় হইতো না তার। এতই প্ল্যান করতো সে যে প্ল্যান করতে করতে পড়ার আর সময় পাইতো না। এই জন্য ওর কথা মনে পড়লে তোমাদের কথা আমার মাথায় উঠে যায়। ঠিক আছে, তোমাদের কথা মাথায় পড়ে, এই জন্য চোখটা ছলছল করে ওঠে আমার। তার মানে কি পরিকল্পনা, কি নিয়ে পরিকল্পনা করো? শিক্ষা নিয়ে। শিক্ষা, তোমরা শিক্ষা নিয়ে যত প্ল্যান করো, মানে এত প্রখ্যাত শিক্ষাবিদরাও এত প্ল্যান করে না, কিন্তু এর এক ফোঁটাও তোমরা বাস্তবায়ন করো না। আমার দুঃখটা হচ্ছে এই জায়গায়। সো পরিকল্পনা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, কে? আমার বন্ধু ওয়াহিদ, মাই ডিয়ার ওয়াহিদ। ওকে, মাই ডিয়ার ওয়াহিদ, শিক্ষা এবং পরিকল্পনা। এরপরে দেখো ডক্টর আসিফ নজরুল, উনি তো হিট। ঠিক আছে, উনি হচ্ছেন ভাইরাল মানুষ। তো এই ভাইরাল মানুষের পোস্ট সবাই জানো তোমরা, যে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী। আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী হচ্ছেন আসিফ নজরুল। হ্যাঁ, আসিফ নজরুল। আইন বিচার এবং সংসদ বিষয়ককে আসিফ নজরুল উপদেষ্টা। ওকে ফাইন। এরপরে দেখো, এরপরে হচ্ছে হাসান আরিফ। এই হাসান আরিফ থেকে আমাদের কি লাগবে এটা দরকার নাই, ভূমি মন্ত্রণালয় জাস্ট দেখার জন্য দেখে রাখতে পারো, আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না উনি। আচ্ছা ঠিক আছে, রাগ করেন না জনাব হাসান আরিফ, আমরা এমনি বললাম আর কি, আমাদের সময় তো কম, আপনাকে আমরা সময় দিতে পারলাম না, সরি ফর দ্যাট। ওকে, এবার আসেন জনাব মোহাম্মদ তৌহিদ হাসান। তৌহিদ হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়। যারা তৌহিদ আছো বিদেশ যাবা, ঠিক আছে, বিদেশ যাবা তোমরা, বিদেশ সাই সাই করে বিদেশ যাবা, পররাষ্ট্র মন্ত্রণালয়, তৌহিদ হোসেন, মনে থাকবে। তাহলে তৌহিদ হোসেন কিসের দায়িত্বে? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। এখন আপনি আমাকে একটু বলেন, আমাকে একটু বলে আমার মনটা একটু চাঙ্গা করেন। চাঙ্গা করবেন হচ্ছে এটা, আমি যদি আপনাদের বলি যে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টাকে, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টাকে, উপদেষ্টাকে, এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। ঠিক আছে, এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। না, উনি মাইন্ড করেন নাই, আমরা তার কাছে মাপ চেয়ে নিছি। ঠিক আছে, আমাদের হাতে সময় কম, আমরা তো ডোনাল্ড ট্রাম্প একজন, আমাদের হাতে সময় কম, এই জন্য ওনাকে সময় দেওয়ার মতো টাইম আমাদের নাই আপাতত। সালেউদ্দিন আহমেদ, ভেরি গুড। কারণ কি, এই যে পয়সা 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 চকচক করে উঠছে, কাদের পয়সা বেশি? বিজ্ঞান প্রযুক্তি, সালেউদ্দিন আহমেদ, ভেরি গুড। খুব কঠিন? কঠিন না রে, কঠিন না, খুব সহজ। এরপর দেখেন, এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে স্বরাষ্ট্র বিভাগ যদি বলে হচ্ছে স্বরাষ্ট্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র বাহিনী বিভাগের দায়িত্বে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কে? আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে মন্ত্রণালয়ের দায়িত্বে সবসময় একজন কে থাকেন? মন্ত্রী থাকেন, মন্ত্রী। মন্ত্রণালয়ের দায়িত্বে কে থাকে? মন্ত্রণালয়ের দায়িত্বে কিন্তু সবসময় একজন মন্ত্রী থাকে। এখন তো মন্ত্রী নাই, উপদেষ্টা থাকবেন। ঠিক আছে, এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এখন কে? জাহাঙ্গীর। একটা নাম আমরা সহজে, মানে এত বড় নাম পড়ার সময় তো আমাদের নাই। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পরে আবার অবহ দেয়া, অবহ, অবহ মানে কি? অবসরপ্রাপ্ত আর কি। এত বড় নাম পড়ার দরকার নাই আমাদের। আচ্ছা হ্যাঁ, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বর্তমানে হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর কে ছিল? জাহাঙ্গীর ছিল হচ্ছে কার পুত্র? বলো, জাহাঙ্গীর কার পুত্র ছিল? একটু কমেন্ট সেকশনে জানাও। ওই যে মুঘল সম্রাট জাহাঙ্গীর। ঠিক আছে, তার মানে কি তিনি যুদ্ধ বিগ্রহ একটু করতেন আর কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, মনে থাকবে এমনিতেই, স্বরাষ্ট্র জাহাঙ্গীর, শেষ। এরপরে দেখো, সুন্দর চেহারার একজন মানুষ, এই জনাব আদিলুর রহমান খান। আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে আদিল, তো জনাব আদিলুর রহমান খান তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। শিল্প মন্ত্রণালয়, এটা জাস্ট দেখার জন্য দেখে রাখবা, এটাও এত বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য। ঠিক আছে, দেখে রাখতে পারো। আচ্ছা, আমাদের এরপরে লাগবে কোনটা? আমাদের লাগবে হচ্ছে এইটা, এইটা, এইটা খুব ইম্পর্টেন্ট। বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ, বাত্তি। ঠিক আছে, এই যে বাত্তি লিখলাম, ঠিক আছে, বাত্তি, জ্ঞানের বাত্তি। ঠিক আছে, জ্ঞানের বাত্তি, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, এটা আমাদের লাগবে, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদের জন্য কে আছেন? ফাউজুল কবির খান। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদের জন্য কে আছেন? ফাউজুল কবির খান। এখন বলো, বাত্তি কোথায় লাগে? তুমি একটা হাইওয়েতে আসো, হাইওয়ের আশেপাশে দেখবা হচ্ছে এরকম বাত্তি দেয়া, এই যে এগুলো হচ্ছে হাইওয়ের পাশের বাত্তি। তার মানে কি, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে কে? আগে ছিলেন কে? আগে ছিল তো আমাদের কাকু ছিলেন, তাই না? এখন তো কাকু নাই, এখন কি আছেন? এখন আছেন হচ্ছে ফাজুল কবির খান।
তিনি কি করছে, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, এখন হাইওয়ে দিয়ে যাওয়ার সময় দেখছেন হচ্ছে লাইটের বড়ই অভাব, লাইট দরকার, এই জন্য তিনি বাতি জ্বালাই দিছে। তাহলে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ। সড়ক যদি আসে রেলপথও সঙ্গে সঙ্গে চলে আসবে। মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন সেতু এবং রেলপথ। ঠিক আছে, ভাইয়া কি বললো? ভাইয়া বলল হচ্ছে সড়ক, হাইওয়ে, হাইওয়ের পাশে থাকে বাত্তি। এই বাত্তির দায়িত্ব কে নিছে? বাত্তির দায়িত্ব নিছে হচ্ছে ফজল কবির খান। মনে থাকবে জিনিসটা? আল্লাহ, ডেট লাগবে না রে পাগলা, আমি বলছি না আমার মুখনিশ্চিত অমর বাণীগুলা মাথার মধ্যে ঢোকাও, তাইলেই হবে। ডেটের কোনো দরকার নাই, ওকে, তারিখের কোনো দরকার নাই। আমি তোমাদের পড়া এত কমাই দিচ্ছি, তারপরও তোমরা যদি এত কাউ কাউ করো, বলো হবে? হবে না। তাহলে খেয়াল করেন, কাউ কাউ করবো না, ঠিক আছে? কাউ কাউ না করে খেয়াল করো। এরপরে দেখো, সৈয়দ রিজওয়ানা হাসান, দারুণ কথা বলেন একজন মহিলা, ঠিক আছে? তাকে আমরা বলি বাগ্গী, দারুণ ভাষণ দেন, অসাধারণ কথাবার্তা বলেন, বাচনভঙ্গি বলো, প্রোনাউন্সিয়েশন বলো, একদম টপ নচ যাকে বলে। তো পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সৈয়দ রিজওয়ানা হাসান। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তনের দায়িত্বে আছেন রিজওয়ানা হাসান। আজকে আমরা কিন্তু কপ সম্মেলন, কনফারেন্স অফ পার্টিস, এটা নিয়েও একটু পড়াশোনা করব। কনফারেন্স অফ পার্টিস হচ্ছে এই পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো মোকাবেলা করার জন্য একটা কনফারেন্স, যেখানে আসলে অনেকগুলো দেশের অংশগ্রহণে এই কনফারেন্সটা হয়ে থাকে। এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই আজারবাইজানে এই কপ 29 সম্মেলনে যোগ দেওয়ার জন্য গেছেন, যেখানে তিনি বলবেন বাংলাদেশের বেহাল দশা। ঠিক আছে, বাংলাদেশের দিকে একটু তাকান। আপনারা তো তাকান না, আমরা ছোট, তাই বলে আপনারা কি তাকাবেন না? তাকাইতে হবে। এই কথাগুলো বলতে গেছেন উনি। তো পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সৈয়দ রিজওয়ানা হাসান। ঠিক আছে, মনে থাকবে? গেল ইম্পর্টেন্ট। এবার আসি হচ্ছে আমাদের প্রাণের পোস্ট, যেই পোস্টটার জন্য আমরা, এই পোস্টের দায়িত্বে আগে যিনি ছিলেন তাকে আমরা অনেক মিস করি, যিনি বলছিলেন যে হাঙ্গর মাছে নাকি অপটিক্যাল ফাইবার কেবল খেয়ে ফেলছিল, স্যাটেলাইটের মধ্যে পানি ঢুকে গেছিল। যাই হোক, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এই ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, ওনার এই ডাক, টেলিযোগাযোগ এবং হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন হচ্ছে নাহিদ ইসলাম, যিনি ছিলেন কিন্তু কোটা আন্দোলনের অন্যতম একজন প্রধান সমন্বয়ক। ডাক, টেলিযোগাযোগ এবং হচ্ছে তথ্য প্রযুক্তি, যেহেতু সেন্সিটিভ পোস্ট, বুঝছো, এই জন্য সেন্সিটিভ পোস্টের দায়িত্বে ওনাকে দেওয়া হয়েছে আর কি, গ্রহণযোগ্যতার একটা ব্যাপার আছে। তো ডাক, টেলিযোগাযোগ যখনই আসে, সঙ্গে সঙ্গে তথ্য এবং সম্প্রচার ব্যাপারগুলোও তো আসে। তুমি তো সব ইনফো নিজের কাছে বসে এরকম কাবু হয়ে বসে থাকবে না, তুমি ছড়াই দিবা। সম্প্রচার, তথ্য এবং সম্প্রচার। তো ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, সাথে তথ্য এবং সম্প্রচার। মনে থাকবে জিনিসটা? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা জিনিস মাথায় রাখবো, নাহিদ ইসলামের দায়িত্বে আছে। এবার আসেন মাথায় বাড়ি মারি। মাথায় কি দিয়ে বাড়ি মারবো আপনারা বলেন? বাত্তির দায়িত্ব কে নিছে? বিদ্যুৎ, জ্বালানি, বিদ্যুৎ মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে, এই জিনিসটা আমাকে একটু জানাও কমেন্ট সেকশনে। ঠিক আছে? হ্যাঁ, সম্পর্ক বদলে গেল একটি পলকে। ঠিক আছে, ভেরি গুড, ওকে, খুশি হইলাম এই কমেন্টটা দেখে। হ্যাঁ, সম্প্রচার করে দিব, বাদ ভেঙে দিব। ভেরি গুড, ইয়েস, ফাউজুল কবির, অসাধারণ, ভেরি গুড, ফাউজুল কবির, মনে আছে তো? আচ্ছা, তাহলে রেল যোগাযোগের দায়িত্বে কে রে? রেল যোগাযোগের দায়িত্ব কবে? রেল যোগাযোগের দায়িত্বে কে আমাকে বলেন একটু কমেন্ট সেকশনে। হ্যাঁ, সবাই আবার দিচ্ছে এরকম। এটা কি রে? এটা কি? হোয়াট ইজ দিস? একটু আমাকে বলো তো, হোয়াট ইজ দিস? এটা কি জিনিস? এগুলো কি যে তোমরা দেখাও, এইসব মানে দুই হাত পিষে দিচ্ছে এরকম, বুঝি না কিছু, তোমরাই জানো, বলো। হ্যাঁ, ফাউজুল কবির, ভেরি গুড। তাহলে রেলও হচ্ছে ফাউজুল কবির, ভেরি গুড। এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব কে? আইন, বিচার এবং সংসদ, আইন, বিচার এবং সংসদ মন্ত্রণালয়ের দায়িত্ব কে? বলেন, আইন, বিচার এবং সংসদ মন্ত্রণালয়ের দায়িত্ব কে? মাথায় বাড়ি মারতেই থাকবো আমি, বাড়ি মারার কোনো শেষ নাই, বুঝছো? বাড়ি মারতে থাকবো যতক্ষণ পর্যন্ত মাথায় না ঢুকে, বাড়ি মারতে থাকবো। ইয়েস, আসিফ নজরুল, হিট পারসন, আসিফ নজরুল, ওকে, ফাইন। থার্ড কোয়েশ্চেন, আমি যদি জিজ্ঞাসা করি পররাষ্ট্র মন্ত্রণালয় কাকে জানি বললাম, কাদের জানি বিদেশ যেতে আমি বলছিলাম সাই করে বিদেশ চলে যাবা, এদিক দিয়ে একজন যাবা, ওদিক দিয়ে একজন যাবা, ঠিক আছে, এদিক দিয়ে বিদেশ চলে যাবা, বলো কারা? বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন? কমেন্ট সেকশনে জানাও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন? ইয়েস, তৌহিদ, ভেরি গুড।
কিরে মনে থাকতেছে তো? কেমন লাগতেছে ক্লাসটা জানাও তো, মনে থাকতেছে কিনা, মাথায় কি খুব বেশি প্রেশার পড়তেছে, ভাইয়ার কথাবার্তাগুলো কি শুনতে খুব খারাপ লাগতেছে কিনা একটু জানাও। ওকে, আচ্ছা এবার আসি আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এখন জিনিসটা কি আমি তোমাদের বলি, এই যে দেখবা সেদিন একটা পার্টির কথা বলছিলাম না, যেই পার্টি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পার্টি, জো বাইডেন পার্টি, হাতে অনেক সময় কম, তাদের প্রশ্ন দেখলে খালি আকু পাকু করে তারা দাগাই ফেলে। এই জায়গায় তোমরা ভুল করবা, আসিফ মাহমুদ একটা অপশনে থাকবে, আসিফ নজরুল থাকবে আরেকটা অপশনে। স্যাররা জানে আসলে খুব ভালো মতো তোমাদের সাথে কিভাবে যে খেলতে হবে, এটা স্যাররা খুব ভালো মতো জানে, এবং সেই খেলায় তোমরা অংশগ্রহণ করতে গিয়ে এক একজন চিত্তারায়া পড়বা আর কি, যেটাকে আমরা বরিশালের ভাষায় কই চিত্তারায়া পড়িস না, চিত্তারায়া পড়িস না আর কি, মানে একদম শাই করে পড়ে যাওয়াকে বলে চিত্তারায়া পড়া আর কি। তো এই আসিফ মাহমুদ আর আসিফ নজরুল দুজন আলাদা মানুষ। এই আসিফ মাহমুদ ছিলেন অন্যতম সমন্বয়ক, তিনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তো যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল আছেন বর্তমানে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আসিফ মাহমুদ আছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এরপরে দেখো এর সেকেন্ড পোস্টটা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়, এটা খুব রিসেন্ট তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে পাইছেন, খুবই রিসেন্ট। তাহলে যুব এবং ক্রীড়া সাথে স্থানীয় সরকার, যুব এবং ক্রীড়া সাথে স্থানীয় সরকার, মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, বিনোদন মন্ত্রণালয়ের, ঠিক আছে। আচ্ছা, তাহলে যুব এবং ক্রীড়া সাথে স্থানীয় সরকার, এই দুইটা জিনিস আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? বলেন মনে থাকবে কিনা বলেন। যুব ক্রীড়া সাথে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, যুব ক্রীড়া স্থানীয় সরকার, দুইটা আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। ক্লিয়ার? তো বলছি আমি আমপারা পড়াবো আজকে, আমপারাই পড়াইতেছি, ঠিক আছে? আমি যেটা করব যেটা বলবো সেটা করব, সমস্যা নেই। আচ্ছা এবার আসেন আমাদের, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে হচ্ছেন ফারুকি আজম। ফারুকি আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হচ্ছেন ফারুকি আজম, ঠিক আছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে কে পাইছেন, ফারুকি আজম, মনে থাকবে জিনিসটা। ওকে, ফারুকি আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে কে, ফারুকি আজম। এবার আসেন সাখাওয়াত হোসেন। এই সাখাওয়াত হোসেন কিন্তু আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, পরবর্তীতে তাকে নৌ মন্ত্রণালয়ে বদলি করা হয়। তো নৌ পরিবহন এবং নৌয়ের ক্ষেত্রে খেয়াল করো, ধরো আমি একটা জাহাজই আঁকি, ঠিক আছে? আমি আঁকতে কখনো লজ্জা কিংবা কার্পণ্য করি না, তোমরা যতই যা বলো আমি এঁকে যাব। তো সুন্দর এরকম জাহাজ আঁকি, বহুতল জাহাজ। এই বহুতল জাহাজে কারা আছে, মাঝি আছে, শ্রমিক আছে নিচে, অনেক শ্রমিক, ঠিক আছে? অনেক শ্রমিক, তাদের শ্রমের বিনিময়ে এই জাহাজটা চলতেছে, এরা হচ্ছে শ্রমিক, ঠিক আছে? এটা ধরো তুমি, এটা আমি, এটা তোমরা, সবাই আছি আমরা। তো কি, এরা হচ্ছে শ্রম, শ্রম যখন করতেছে কর্মসংস্থান পাচ্ছে। তাহলে নৌ পরিবহন, শ্রম, কর্মসংস্থান সব কিছু কার আন্ডারে, সাখাওয়াতের আন্ডারে। নৌ পরিবহন, শ্রম, কর্মসংস্থান সব কিছু কাদের আন্ডারে, বলতেছে সোলার প্যানেল লাগতেছে নাকি? আমি বললাম না তোমাদের কথা আমার গায়ে লাগে না। তো দেখো এটা কিন্তু নৌকা, নৌকা না সরি জাহাজ। সো নৌ, শ্রম, কর্মসংস্থান কার দায়িত্বে, সাখাওয়াতের দায়িত্বে, মনে থাকবে? হ্যাঁ ঠিক আছে। আমি কি বললাম রে পাগলা, তোমরা অতি টেনশন করো, ঠিক আছে? আমি কি বললাম, এই ক্লাস স্লাইড তো দেয়া হবেই, এই লিঙ্কটাও আমি দিয়ে দিব। এই লিঙ্কটা আসলে আসমান থেকে আমি নিয়ে আসি নাই, এই লিঙ্কটা সবার জন্য ফ্রি। তো লিঙ্কটা আমি দিলেই কিন্তু হচ্ছে তোমরা এই সরকারি ওয়েবসাইটে ঢুকেই এই সবগুলো ব্যাপার দেখে ফেলতে পারবা। আচ্ছা এবার পড়বো আমরা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা, আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আসলে। সো আমাদের ম্যাডামের নাম হচ্ছে নূরজাহান বেগম ম্যাডাম, আমাদের ম্যাডামকে নূরজাহান বেগম, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নূরজাহান বেগম, মনে থাকবে জিনিসটা। আচ্ছা জাহাঙ্গীরের নামে কি জানি আমরা বলে আসছিলাম, একটু মনে করার চেষ্টা করো তো। জাহাঙ্গীর মনে পড়ে নামটা? আওরঙ্গজেবের পুত্র জাহাঙ্গীর, তার নামে আমরা কি যেন বলে আসছিলাম একটা মন্ত্রণালয়। আর এখন আমরা পড়তেছি নূরজাহান, ঠিক আছে? দুইটা আমি পাশাপাশি লিখলাম, জাহাঙ্গীর এবং নূরজাহান। জাহাঙ্গীর জানি কিসে ছিল রে, জাহাঙ্গীর জানি কিসে ছিল রে, একটু বলো। ইয়েস স্বরাষ্ট্র, ওরে বাপরে বাপ, কি করব, এত মজা লাগে কেন? ইয়েস জাহাঙ্গীর ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভেরি গুড। আর নূরজাহান হচ্ছেন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা, পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নূরজাহান, মনে থাকবে জিনিসটা। ইয়েস স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভেরি গুড, ভেরি গুড। অধ্যাপক ডাক্তার, আমাদের সিনিয়র ভাই, তাকে আমরা ভাই বলে ডাকবো, আমাদের ব্রো, তিনি আমাদের ব্রো, ঠিক আছে? ব্রো ডাক্তার বিধান রঞ্জন রায়,
সব ডাক্তাররা ভাই ভাই, বুঝতে পারছো? আর যারা মহিলা ডাক্তার আছে তারা কি বোন, ভাই বোন, যাই হোক। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে হচ্ছে ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। মনে থাকবে জিনিসটা, প্রাথমিক এবং গণশিক্ষা ডক্টর বিধান রঞ্জন রায়, বিধান রঞ্জন রায়, ঠিক আছে? বিধান রঞ্জন রায়, মনে থাকবে জিনিসটা। ইয়েস, জাহাঙ্গীর স্বরাষ্ট্র, এখনো চলতেছে ওই কমেন্ট, ভেরি গুড, ওকে। তাহলে প্রাথমিক এবং গণশিক্ষার দায়িত্বে ডাক্তার বিধান রঞ্জন রায়। এবার আমি তোমাদের জিজ্ঞাসা করলাম কি, একটু আগে জিজ্ঞাসা করলাম হচ্ছে জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এই মন্ত্রণালয়ের দায়িত্ব কে, একটু আমাকে বলো। আমি এই ছকটা নিয়ে বেশ কিছু সময় নিচ্ছি আর কি, কারণ এই ছকটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা প্রশ্ন চলে আসলেও আসতে পারে। তো একটা প্রশ্ন যেখান থেকে আসতে পারে সেখানে যদি আমরা একটু 20-25 মিনিট ব্যয় না করি তাহলে এটা আসলে সময় খুব রাগ করবে। ওরা যদি রাগ করে তাহলে তো সমস্যা। এই চার্টটা ধরো তোমার উপর রাগ করলো, তাহলে এই চার্টের কোনো ইনফরমেশন তোমার মাথায় আসলো না। একটু সময় দিতে হবে, সময় না দিলে তো কিছু হয় না, ঠিক আছে? সময় না দিলে কোনো কাজ হবে না। তো কারো মন গলাতে চাইলে অবশ্যই সময় দিতে হবে। এখন তোমার কাজ কি এই চার্টের মন গলানো, এই জন্য সময় দিচ্ছ তুমি। ইয়েস, ভেরি গুড রিজওয়ানা, দেখছো পটাপট টাস টাস করে অ্যান্সার দিচ্ছ। এই অ্যান্সারগুলো দেখে আমি নিজেই কনফিডেন্ট হয়ে যাচ্ছি। তাহলে তোমাদের কথা আর কি বলবো, পারবা তোমরা ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়। এটার দিকে আমার চোখ একটু পড়ে গেল কেন, কারণ মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে। মেডিকেলে এই রিলেটেড প্রশ্ন না আসলেও ডিইউতে চাকরি পরীক্ষায় অনেক এসে থাকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে শারমিন এস মুর্শিদ। মহিলা আর মহিলা, নামের মধ্যে খালি মহিলা, মতে মহিলা মতে মুর্শিদ, মতে মহিলা মতে শারমিন, বুঝছো? সো মহিলা শিশু মন্ত্রণালয়কে শারমিন মুর্শিদ। ম ম ম ময়ের সমাহার, মহিলার সমাহার, মহিলা এবং শিশু, কাহিনী শেষ। মুর্শিদ, ঠিক আছে, এটা শেষ। এরপরে আমি তোমাকে বলবো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়টা মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে, কেন ইম্পর্টেন্ট? কারণ রিসেন্ট ইস্যু, বর্তমানে ফাইট চলতেছিল, ঠিক আছে, টাস টাস করে গুলি চলতেছিল কোথায়, পার্বত্য চট্টগ্রামে। শান্তি বাহিনী হুট করে চড়াও হয়ে গেছিলো, এরকম টাইপের একটা অবস্থা, কেউ আমরা ঢুকতে যেতে পারতেছিলাম না। এবং এই রিসেন্টলি 1-2 দিন আগে খুব সম্ভবত হচ্ছে বর্তমানে আবার ট্যুরিস্টের জন্য খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, এই কয়দিন বন্ধ ছিল। তো দেখবা একদিন ভাইরাও কেউ নাই, ভাইরা ধাম করে চলে গেছে হচ্ছে ঘুরতে, কোথাও ট্যুরে চলে যাবে। তো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই জন্য আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এবার সুপ্রদীপ চাকমা, অবশ্যই তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে নির্বাচিত, তাকে করা হয়েছে মতের জনসমর্থন পাওয়ার জন্য অবশ্যই, এবং তিনি যোগ্য। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সুপ্রদীপ চাকমা। আচ্ছা, আমি যদি তোমাদের বলি বাংলাদেশের সর্ববৃহৎ জনগোষ্ঠীর নাম কি, একটু বলেন তো। ঠিক আছে, এই জিনিসটা আমাকে একটু বলেন তো, যে পার্বত্য চট্টগ্রাম তো বললাম, এই যে বাংলাদেশে যত নৃগোষ্ঠী আছে বলা হয়ে থাকে 50টার মতো নৃগোষ্ঠী বাংলাদেশে আছে, এদের মধ্যে সর্ববৃহৎ নৃগোষ্ঠী কোনটা, একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। আরে অস্থির, তোমরা তো পাগলা, ঠিক আছে, তোমরা হচ্ছে পাগলা একদম, ওকে, পাগলের মতো তোমরা পারো, তার মানে চাকমারা। আর যদি বলে সর্বনিম্ন অথবা সবচেয়ে ক্ষুদ্রতম নৃগোষ্ঠী কোনটা, ভিল, এটা আমরা পড়বো, আমার স্লাইডেও আছে এটা, ভিল। এই ভিল জনগোষ্ঠী হচ্ছে কি সবচেয়ে ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠী, বুঝতে পারছি? ভিল হচ্ছে সবচেয়ে কম আর চাকমারা হচ্ছে সবচেয়ে বেশি, এটুক মনে রাখবা, ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, বাণিজ্য মন্ত্রণালয়, ওনার নাম মনে রাখা খুব সহজ, মাইন্ড করেন না, আমরা একটু মজা করে আপনার নাম একটু পড়তেছি, বাণিজ্য বশির, ঠিক আছে? তাহলে বশির সাহেবের নাম পড়লাম, খেয়ালে বাণিজ্য করে, বাণিজ্য বশির, কি পড়লাম, বাণিজ্য বশির, মনে থাকবে। অর্থ কাকে পড়লাম, সালেউদ্দিন আহমেদ, চোখ চকচক করে উঠছিল, তিনি বিজ্ঞান প্রযুক্তিতেও ছিল। আর এখানে দেখলাম বাণিজ্য, বাণিজ্য বশির, নাম কি, বাণিজ্য বশির, বাণিজ্য বশির, মনে থাকবে। ঠিক আছে, বাণিজ্য বশির আমাদের চলে গেল। এরপরে দেখো, এরপরে আর তেমন কিছু আমাদের নাই। আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মোস্তফা সরওয়ার ফারুকী, বর্তমানে তাকে নিয়ে অনেক কথাবার্তা উঠতেছে, যাই হোক আমরা সেদিকে যাব না, আমাদের কমন পড়া নিয়ে আমাদের শখ আর কি। তো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব কার, মোস্তফা সরওয়ার ফারুকী, এত বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। নেক্সটে খেয়াল করো, নেক্সটে আমরা কি করব, আমাদের এই জিনিসটা লাগবে না, এই তিনটা আমাদের লাগবে, খেয়াল করো, আমি তোমাদের এই তিনটা একটু দেখাই, তোমরা কি দেখতে পাচ্ছ কি না বোর্ডের মধ্যে, একটু দেখি তো, মনে হয় দেখতে পাচ্ছ। তো আমরা এখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী 3 জন আছেন, এই বিশেষ সহকারীদের নিয়ে একটু পড়ব। মন্ত্রীর ঠিক পরের পোস্টটা হচ্ছে প্রতিমন্ত্রী, এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা যে মন্ত্রীর ঠিক পরের স্টেপটাই হচ্ছে
পরের পোস্টে হচ্ছে প্রতিমন্ত্রী। সো প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আসলে প্রধান উপদেষ্টার যারা বিশেষ সহকারী আছেন তারা নিযুক্ত হয়েছেন। কোথায় কোথায় কে নিযুক্ত হয়েছে আমাদের দেখতে হবে। আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি উপদেষ্টা হিসেবে আছেন, কে আছেন? জাহাঙ্গীর। জাহাঙ্গীর আছেন উপদেষ্টা হিসেবে। কিন্তু যদি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্বে কে আছেন? খোদা বাক্স। খোদা বক্স লেখা, আমি বললাম খোদা বাক্স, ঠিক আছে, খোদা বাক্স মনে থাকবে। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কিনি? জাহাঙ্গীর। কিন্তু যদি বলি বিশেষ সহকারীকে, খোদা বাক্স, মনে থাকবে খোদা বাক্স। বক্স, বক্স বলতে আমাদের কষ্ট হয়, আমরা তো বাঙালি। খোদা বাক্স, ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? বলেন 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 তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি আমাকে বলে ফেলো যে খোদা বাক্স এই জিনিসটা আমাদের মাথায় থাকবে কিনা। এরপরে দেখো, এরপরে আমি একটু নিচে যাব। উনিও আমাদের ব্রাদার, ব্রো, ডাক্তার ভাই ভাই, ঠিক আছে। তো এই ব্রো কিনি? ব্রো হচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আমি জানি স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়ের দায়িত্ব, উপদেষ্টার দায়িত্ব কে? নূরজাহানের। নূরজাহানের, দেখছো, এই জন্য এই দুইটা আমাদের একসাথে পড়াইছি। এবং তাহলে বিশেষ সহকারীকে? ডাক্তার সায়েদুর রহমান, ঠিক আছে। যদি এই নামটা মনে রাখতে কষ্ট হয়, আমার নাম মাথায় রাখবা, সাদি ভাই, ঠিক আছে, সাদি ভাই। তো সাইদুর রহমান। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে, বিশেষ সহকারীর দায়িত্ব থেকে সাদি ভাই, মানে কি সাইদুর রহমান। বুঝতে পারছেন জিনিসটা? ঠিক আছে। তাহলে আমাকে তোমরা একটু বলো যে এই পর্যন্ত আমাদের মুখস্থ হয়েছে কিনা, এই পর্যন্ত আমাদের মুখস্থ হয়েছে কিনা একটু আমাকে বলো। এরপরে দেখো শিক্ষা। শিক্ষা আমি জানি কে, এই যে শিক্ষা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে তোমরা প্ল্যান করে উল্টাই ফেলতেছো। এই শিক্ষা পরিকল্পনা এগুলার উপদেষ্টা হিসেবে কে? ওয়াহিদ, আমার মাই ডিয়ার ওয়াহিদ, মাই ডিয়ার ফ্রেন্ড ওয়াহিদ, আই মিস ইউ। ওয়াহিদ, আই মিস ইউ। ওকে, এই ওয়াহিদের কথা মনে পড়লে আমার তোমাদের কথা মনে পড়ে। তো এই শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীকে? আমিনুল ইসলাম। এবং দুঃখজনক হলেও সত্যি, এই আমিনুল ইসলামও আমার একটা বোজম ফ্রেন্ড। বুঝতে পারছো? আমাদের সবার বোজম ফ্রেন্ড থাকে না, এরকম একটা বোজম ফ্রেন্ড হচ্ছে আমার আমিনুল ইসলাম। তো শিক্ষা দীক্ষায় যোগ্যতা সম্পন্ন, তারপরে হচ্ছে বিশেষভাবে স্বশিক্ষায় সুশিক্ষিত যারা আছেন তারাই আমার বন্ধু। আমিও স্বশিক্ষায় সুশিক্ষিত। বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে যদি আমরা বলি, হ্যাঁ এটাই বললাম, নিজের নাম ভুলে যাও, নিজের নামের আপাতত দরকার নাই। মেডিকেলে ওঠার পরে যখন মানুষজন মিষ্টি খাইতে খাইতে বলবে যে তোমার নাম এইটা, তখন তোমার নাম মনে পড়বে, সমস্যা নেই। তো মেডিকেলে পরীক্ষার আগ পর্যন্ত তুমি তোমার নাম ভুলে যেতে পারো, আপাতত মনে রাখো এগুলা। তো সাদি ভাইয়ের নাম ভুলো না, একটু আগে পড়ে আসছে কি, সাইদুর রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে আছেন, রাইট। এবার দেখো শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আমিনুল ইসলাম, তারা সবাই কিন্তু আসলে প্রতিমন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত, ঠিক আছে। তারা সবাই কিসের মর্যাদায় অধিষ্ঠিত? আমাদের মধ্যে আরেকজন শিক্ষাবিদ চলে আসছে, বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার অন্ত সাহা। ওকে প্লিজ আমরা তাকে মাইকটা ছেড়ে দিই। এই তোমরা ভালো মতো পড়ালেখা করতেছো তো না? এই যে ভাই এত সুন্দর করে ক্লাস নিচ্ছে, এগুলো একটু মনোযোগ দিয়ে করো। সবারই একই সমস্যা ভাই, জিকে কি পড়বো, ইংরেজি কি পড়বো। এই যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো দেখো, আমাদের বইগুলো পড়ো। আমার মনে হয় যে এটা অনেক আগায় দিবে তোমাদেরকে, সহজ হিসাব। ওকে, আর তোমাদের 22 তারিখে কিন্তু জিকে ইংলিশের উপরে একটা পরীক্ষা আছে, এটা একটা অ্যানাউন্সমেন্ট আমি দিতে আসলাম। ঠিক আছে, সে পরীক্ষাটা দিবা। আর আজকে ক্লাসের পরে একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের জিকে বইটা। তোমরা অনেকেই বলছো এই জিকে বইটা, এটা আমাদের ওয়েবসাইটে আমরা উন্মুক্ত করে দিব তোমাদের জন্য। স্টক তো সীমিত অবশ্যই, তোমরা দ্রুত অর্ডার করে ফেলতে পারবা, এই হচ্ছে অবস্থা। আর একটা বিজ্ঞাপন বিরতি, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের 24 এবং 23 ব্যাচ হও, আমাদের মেডিকেল প্রোগ্রাম, জিকে ইংলিশ ব্যাচ, এক্সাম ব্যাচ, যে কোনোটাতে ভর্তি হতে পারো। ঠিক আছে, এখন হাইয়েস্ট ডিসকাউন্টে ভর্তি চলতেছে। জিকে ইংলিশ ব্যাচে ভর্তি হলে কি জিকে ইংলিশ বইগুলো ফ্রি পাবা, তোমরা চাইলে এটা আলাদা করেও বইগুলো অর্ডার করতে পারতেছো এখন। আর আমাদের মেইন কোর্সে ভর্তি হলে জিকে ইংলিশ এক্সাম ব্যাচ সব ফ্রি পাবা। আমি জানি এখানে 25 ব্যাচও আছে, ঠিক আছে। তো 25 ব্যাচ যারা আছো তাদের তো এখন অনেক সময় আছে, তোমরা আমাদের প্রি মেডিকেল ব্যাচে যুক্ত হতে পারো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমাদের হাতে আর সর্বোচ্চ কত 2 মাস, 2 মাস সময় আছে। এই 2টা মাসের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড এটা সর্বোচ্চ ব্যবহার করো, ঠিক আছে। ভাইয়ের যা পড়াচ্ছে মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে। আমি আমার বন্ধুদের ব্যাপারে অনেক বেশি কনফিডেন্ট যে আমাদের এখানে ক্লাসগুলো সেরা হচ্ছে। আমারটা সেরা নাও হতে পারে, কিন্তু আমার বন্ধুদেরটা সেরা, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। সেই ক্লাসগুলো তোমরা খুবই মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, আশা করি সেরা একটা ফলাফল আসবে। ওকে,
তাইলে ওই 15 তারিখে যেটা হওয়ার কথা ছিল ওটাই 22 তারিখে নিব আমরা, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে দ্রুত দেখা হবে। যে বলতেছো বইয়ের পেজ মিসিং, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানালেই তোমাকে ওই পেজে পিডিএফ পাঠিয়ে দিবে, নো টেনশন, ওকে? আর ক্লাস শেষে জানাও কেমন হলো ক্লাস। ওকে, আমাদের জ্ঞানের আলো আলোকিত করে দিলেন অন্তর ভাই। তোমাদের হাতে যে অবারিত সুযোগ আছে এখনো ভর্তি হওয়ার, আমরা যে এখনো দরজা খোলা রাখছি এটাই জানাতে আসলেন আর কি। ঠিক আছে, তাহলে আরটিডিএস জিকে ইংলিশ ব্যাচে ভর্তি হয়ে যাবা, এটাই হচ্ছে আলটিমেট কথা। ওকে, আর কোনো কথা নাই। এবং এই বইগুলো হচ্ছে অর্ডার করতে পারবা, দুইটা কথা। ঠিক আছে, এবং 3 নম্বর কথা, অন্তর ভাই অনেক ভদ্রতার খাতিরে বলছে তার ক্লাস কি সেরা হয় কিনা বলতে পারি না। তো অন্তর ভাইয়ের মতো ফিজিক্স ক্লাস, মেডিফিজিক্সের এরকম ক্লাস আমি আসলে কম নিতে দেখছি অনেক। তো যাই হোক, নিজেদের ব্যাপারে বেশি বলা ঠিক না। এবার দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী কে রে? আমিনুল ইসলাম। এবং দুঃখজনক হলো সত্যি, আমিনুল ইসলাম আমার হচ্ছে বোসম ফ্রেন্ড। এই ওয়াহিদ, আমিনুল ইসলাম সবাই হচ্ছে আমার বোসম ফ্রেন্ড। বুঝতে পারছেন জিনিসটা? ওকে ওকে ওকে, তাহলে দেখেন আমাদের, দেখেন এই উপদেষ্টা 24 জন উপদেষ্টা মণ্ডলীর বিশাল একটা চার্ট আমরা প্যাকেট করলাম। আমরা কি প্যাকেট করতে পারছি? একটু পি লেখেন, পি। ঠিক আছে, এতক্ষণ তো ডি ডি লেখছেন, ডন ডান লিখছেন, এবার লেখেন প্যাকেট হয়েছে কিনা, পি লেখেন। ঠিক আছে, প্যাকেট যদি হয় তাহলে পি লেখেন। এবং টেনশনের কিছু নাই, তোমরা টেনশন করলে আমার কষ্ট হয়। কারণ কি? তোমরা টেনশন করলে আমার মাথা চুলকায়। তোমাদের মাথা চুলকায় কি না আমি জানি না, কিন্তু আমার মাথা চুলকায়। ঠিক আছে, সো টেনশন করা যাবে না। তাহলে প্যাকেট করতে পারলাম কিনা বলেন, এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা। তাহলে দেখেন এখানে 3টা ফুল ফর্ম দেয়া আছে, এই 3টা ফুল ফর্ম একটু দেখে রাখবো, যে ডিজিএফআই, র্যাব, এনএসআই, এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, এই সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের জন্য অ্যাব্রিভিয়েশনটা একটু ইম্পর্ট্যান্ট, ফুল ফর্মটা ইম্পর্ট্যান্ট। ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। তো বলা হয়ে থাকে জুলাই বিপ্লবের সময় তাদের ঘুমের ট্যাবলেট খাওয়াই দেওয়া হয়েছিল, আলটিমেটলি তারা কিছুই টের পায় নাই। টের পাইছে কখন? টের পাইছে হচ্ছে সব কিছু শেষ হওয়ার পরে। ওকে, ভালোই হয়েছে, তারা ঘুমাইছিল। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা আসি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা। আমি আগেই বলছিলাম যে 8ই আগস্ট সবাই কিন্তু শপথ গ্রহণ করছিল। এবার দেখেন, তোমাদের একটু প্যারা দিই, তোমাদের প্যারা দিতে তো আমার খুব ভালো লাগে, তাই না? আমি তোমাদের একটু প্যারা দেওয়ার জন্য কি লিখলাম, যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় কে অধিষ্ঠিত আছেন? তোমাদের সাথে একটু খেলি, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় কে অধিষ্ঠিত আছেন বলেন? স্বাস্থ্য এবং স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় কে অধিষ্ঠিত আছেন? এই জিনিসটা আমরা একটু কমেন্ট সেকশনে জানাই, ধামাধাম কমেন্ট করো। ঠিক আছে, ইয়েস। আমার নামটা কেউ লিখতেছে না, আমি খুব কষ্ট পাইতেছি আসলে। আমি আমার নামটা যাতে লিখো এজন্যই আসলে, এই যে দারুণ একটা কমেন্ট পাইছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বা বিশেষ সহকারী হিসেবে আছেন কে? সাইদুর রহমান, অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। ঠিক আছে, মনে থাকবে আমাদের। এবার দেখেন, এখনও রাষ্ট্রপ্রধান হিসেবে আমাদের চুপ্পু আঙ্কেল এখনও আছেন। তো চুপ্পু সাহেবকে আমরা ভুলে যাব না। তামিম ইকবাল একবার ফেসবুকে এসে বলছিল না যে প্লিজ আমাকে ভুলে যায়েন না, তো আমরাও তাকে ভুলে যাব না। ওকে, রাষ্ট্রপ্রধান হিসেবে এখনও তিনি আছেন কিন্তু। ওকে, এখনও তিনি আছেন, মোহাম্মদ শাহাবুদ্দিন। ওকে ফাইন, মনে থাকবে তো? আর সরকার প্রধানকে আমরা জানি যে সরকার প্রধান সবসময় হয় হচ্ছে প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে সরকার প্রধান যদি হন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? ওকে, এবার দেখো এগুলো আমরা পড়ে আসছি, এগুলো প্যাকেট ডান, এরপরে আর কিছু নাই। এবার আসবো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমরা কয়েকটা কথাবার্তা বলবো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমাদের কথাবার্তা কি কি পড়বো আমরা? নাম্বার 1 আমরা এই জিনিসটা এরকম পড়বো, সেটা হচ্ছে, দেখো যদি বলে গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে থেকে কাজ শুরু করে, যদি বলে গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে, প্রকল্প জিনিসটা কেন বলছে? দেখো এই ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিটটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মস্তিষ্ক প্রসূত একটা ধারণা। এই ধারণাটা বাংলাদেশে ওয়ার্কআউট করবে কিনা তার জন্য তিনি একটা গ্রামে কিন্তু একটা প্রজেক্ট হিসেবে এই কাজটা নিয়ে আসে, প্রথমে প্রকল্প হিসেবে, যেই প্রকল্পর আন্ডারে পরীক্ষামূলকভাবে কাউকে কাউকে এন্ট্রি দেওয়া হয়। তো এই গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে 1976 সালে। যখন এটা সাকসেসফুল হয়, যখন আমরা দেখি যে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল কিংবা এই প্রজেক্টটা বাংলাদেশের আমরা মাঠ পর্যায়ে কাজে লাগাইতে পারি, ঠিক তখনই কিন্তু
1983 সালে এই গ্রামীণ ব্যাংকটা পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিকভাবে জন্ম লাভ করে। যদি বলে আনুষ্ঠানিক, তোমাকে মোরগ পোলাও খাওয়াইছে অনুষ্ঠানের মধ্যে, এটাই তো অনুষ্ঠান, তাই না? আনুষ্ঠানিক। তো আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ব্যাংক তোমাকে যখন মোরগ পোলাও কবে খাওয়াইছে? 1983 সালে। বুঝতে পারছেন? ওই সময় জানি তোমার ওই সময় জন্ম হয়েছে, আমি শিওর। ওকে, আমার জন্ম হয়েছে কিনা আমার হয় নাই, বাট তোমাদের হয়েছে। তো 1983 সালে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। প্রজেক্ট হিসেবে কবে ছিল? 1976 সালে। ওকে, এবং জোবরা গ্রামে কিন্তু সেটা হয়ে যায়। ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট, এই ধারণাগুলোর প্রবর্তককে ডক্টর মোহাম্মদ ইউনুস। তাহলে ক্ষুদ্র ঋণের প্রবর্তক, মাইক্রো ক্রেডিটের প্রবর্তককে ডক্টর মোহাম্মদ ইউনুস। কোন গ্রামে এটার কার্যক্রম চালানো হয় প্রথম? জোবরা গ্রামে কিন্তু এটার কার্যক্রমটা প্রথমবারের মতো চালানো হয়। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে উল্লেখযোগ্য পুরস্কার। তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কিন্তু 100টার মতো পুরস্কারের লিস্ট আছে। 100টার মতো কিন্তু পুরস্কারের লিস্ট আছে, বুঝছো? তো 100টার মতো পুরস্কারের লিস্ট পড়ে একটাও কমন নাও পড়তে পারে। এই জন্য কী করবো আমরা হচ্ছে 4-5টা পুরস্কার পড়বো, যদি কমন না আসে বেশি কষ্ট পাবো না। ওকে, বেশি কষ্ট পায়েন না, চেষ্টা করছেন 4-5টা পড়ছেন, যদি কমন পড়ে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি কমন না পড়ে কষ্ট পায়েন না। কিন্তু 100টা পড়তে গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, জৈব রসায়ন ভুলে গেলা, মৌলের পর্যাপিত দন ভুলে গেলা, এগুলা দ্বারা চলবে না। এত শিক্ষিত হওয়ার দরকার নাই, একটু কম শিক্ষিত হওয়া ভালো। তাহলে খেয়াল করেন কি কি উল্লেখযোগ্য পুরস্কার আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথম পড়বো আমরা র্যামেন খাবো। র্যামেন, র্যামেন কি রে? র্যামেন হচ্ছে নুডলস, যেটাকে আমরা হচ্ছে নুডলস বলে থাকি, নুডলস। আবার বাংলা ভাষায় অনেকে বলতে পারে নুডলস, নুডলস, নুডলস বা নুডলস, র্যামেন, কোরিয়ান নুডলস। তো এই যে র্যামেন, এই র্যামেন পুরস্কার কবে পাইছে? 1984 সালে। ঠিক আছে, 1984 সালে। তাহলে খেয়াল করো, আমি তোমাকে টাইম লাপসটা দেখাই। 1983 সালে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে। কারণ কি? সেই সালে তোমাকে মোরগ পোলাও খাইছে তারা, রাইট? এই মোরগ পোলাও খাওয়ানোর জন্য তুমি তাকে কি পুরস্কার দিলা? র্যামেন পুরস্কার দিলা, তাকে নুডলস খাওয়াইলা। ওকে, সো র্যামেন ম্যাক্সেসে এটা কি? হ্যাঁ, লুদুসও বলে, রাইট, ভেরি গুড, লুদুসও বলে অনেকে। তো এটা হচ্ছে 1984 সালে র্যামন ম্যাক্সেসে পাইছে। ফাইন, শেষ আমাদের একটা। এরপরে আমরা কি পাবো? নোবেল শান্তি পুরস্কার। এটা তো সবাই জানি 2006 সালে, এটা এমনি মনে থাকবে। এরপরে দেখো যুক্তরাষ্ট্রের দুইটা আছে, একটা হচ্ছে প্রেসিডেন্ট পদক, একটা হচ্ছে চ্যান্সেলর পদক। প্রেসিডেন্ট, চ্যান্সেলর, ঠিক আছে? প্রেসিডেন্ট পদক, চ্যান্সেলর পদক। চ্যান্সেলর কে? চ্যান্সেলর হচ্ছেন রাষ্ট্রপতি, ঠিক আছে? প্রত্যেকটা ভার্সিটি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুইটা পোস্ট থাকে, একটা হচ্ছে চ্যান্সেলর পোস্ট, ভাইস চ্যান্সেলর পোস্ট। ক্ষমতা বলে রাষ্ট্রপতি সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বা আচার্য, আর ভাইস চ্যান্সেলর বা উপাচার্য হন আছে আরেকজন। বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, তাহলে দেখেন প্রেসিডেন্ট পদক, চ্যান্সেলর পদক পাইছে কবে? 2008-এ। 2008-এ। এখন তারপরে কি হইল? তার আরও পদক দেওয়া উচিত। এই জন্য 2 বছর পরে আরেকটা পদক দেওয়া হলো, কংগ্রেশনাল গোল্ড মেডেল। গোল্ড মেডেল। এই লোকটাকে গোল্ড মেডেল কেন দিবে না তুমি বলো? সে র্যামেন নুডলস খাইছে, তারপরে হচ্ছে সে কি খাইছে, তারপরে হচ্ছে শান্তি পুরস্কার পাইছে, নোবেল শান্তি। 3 নাম্বার প্রেসিডেন্ট পদক পাইছে, তাহলে এবার তো একটু গোল্ড মেডেল দেওয়া উচিত, তাই না? তো গোল্ড মেডেল কবে পাইছে? 2010-এ পাইছে। ঠিক আছে, গোল্ড মেডেল কবে পাইছে? 2010-এ পাইছে। মনে থাকবে? এই 4টা পুরস্কার আমরা একটু মনে রাখবো। কংগ্রেশনাল গোল্ড মেডেলটা কেন দেওয়া হয়? দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেওয়া হয়, মাইক্রো ক্রেডিট ধারণা প্রবর্তক যেহেতু, এই জন্য। তাহলে এবার ধরেন আমি একটু, তোমরা যারা পাগলা আছো পাগলারা একটু কমেন্ট করে জানাও যে আমি তোমাদের যদি একটা জিনিস জানতে চাই তোমাদের কাছে। আমি জানতে চাইলাম হচ্ছে কি কমেন্ট করা যায়? আমি জানতে চাইলাম হচ্ছে, ভুলে গেলাম তো। দেশ জুড়ে ইন্টারনেট সেবা কবে বন্ধ করা হয় কোটা সংস্কার আন্দোলনের সময়? দেশ জুড়ে ইন্টারনেট সেবা কবে বন্ধ করা হয়? ইন্টারনেট বন্ধ কবে করা হয়? তুমি কবে আন্ধা হয়ে গেছো? আন্ধা, ঠিক আছে, এরকম আন্ধা হয়ে গেছো, কিছু দেখতে পাচ্ছ না। কবে তুমি আন্ধা হয়ে যাও একটু বলো? কবে তুমি আন্ধা হয়ে যাও একটু আমাকে বলো, ঠিক আছে? একটু আমাকে বলো। ইয়েস, আন্ধা হয়েছে কবে? 19 তারিখে। আর চোখ খুলছে কবে? 28 তারিখে। আমরা জানি 19 আর 28 দুইটা একসাথে মাথায় রাখবো আমরা, 19 জুলাই 28 জুলাই। ওকে, এবার আসেন ট্রি অফ পিস পুরস্কার। এই ট্রি অফ পিস পুরস্কার হচ্ছে ইউনেস্কোর ট্রি অফ পিস পুরস্কার। এটা পাইছেন হচ্ছে আজারবাইজানের বাকুতে। এটা মনে রাখা খুব সহজ, কেন আমি তোমাকে বলি। এই আজারবাইজানের বাকুতে কিন্তু পরিবেশ বিষয়ক সম্মেলন COP29 হচ্ছে, COP29 সম্মেলন। এই COP29 সম্মেলনে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছেন। তিনি গেছেন পরিবেশ নিয়ে কথা বলতে, আর কপ কি করছে? তার হাতে একটা গাছ ধরাই দিছে। ঠিক আছে, নে গাছ নিয়ে তুমি সুখে শান্তিতে থাকো। এই ডক্টর ইউনুসের হাতে কি করছে? একটা গাছ ধরাই দিছে। তাহলে গাছকে কে ধরাইছে খেয়াল করো। আজারবাইজানের বাকুতে 2024 সালে ট্রি অফ পিস পুরস্কার তিনি পাইছেন, এটা দিছে ইউনেস্কো।
ঠিক আছে, ইউনেস্কো মনে থাকবে। তাহলে COP29 সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস উড়াল দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গেছে, ইউনেস্কো সেখানে তাকে একটা গাছ ধরাই দিছে, ট্রি অফ পিস, মনে থাকবে জিনিসটা। ওকে, তাহলে আমরা বুঝলাম। প্রকাশিত গ্রন্থ, তার গ্রন্থের লিস্টও অনেক বড়। আমরা দেখি জোবরা সংক্রান্ত যত জিনিস থাকবে সব হচ্ছে ইউনুসের। জোবরা, জরিমন, পোভার্টি, এই যে আমাদের কিওয়ার্ডগুলো আছে এগুলো মাথায় রাখবা। 3 ফার্মার্স অফ জোবরা, জরিমন বিবির কথা মাথায় রাখবা। তারপরে কি গ্রামীণ ব্যাংক, এটা কার লেখা হবে? অবশ্যই ইউনুসের লেখা হবে। ব্যাংকার টু দ্য পুয়ার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বইয়ের নাম, এটা আসতে পারে পরীক্ষায়। ব্যাংকার টু দ্য পুয়ার, যেহেতু তিনি মাইক্রো ক্রেডিট ধারণা নিয়ে আসছেন, দরিদ্রদের জন্য ব্যাংকিং করাটা ইজি হয়েছে, ঠিক আছে। সো ব্যাংকার টু দ্য পুয়ার আমরা একটা বললাম। ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পোভার্টি, দেখছো, উইদাউট পোভার্টি, কোনো ধরনের কোনো দারিদ্রতা নাই। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, 3টা জিরোর কথা বলছেন তিনি। 0 পোভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 কার্বন এমিশন। তোমাদের তো 0 বললে মাথায় ঢুকে না, তোমাদের বলা উচিত আন্ডা, 3টা আন্ডার কথা তিনি বলছেন। 0 পোভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 কার্বন এমিশন, মানে কি 0 কার্বন নির্গমন, কয়লার ব্যবহার কমাইতে হবে। 0 আনএমপ্লয়মেন্ট, এই যে তোমরা যারা বেকার আছো, ঠিক আছে, বেকার জনতা, বেকারত্বের অবসান ঘটাতে হবে। 0 আনএমপ্লয়মেন্ট এবং 0 পোভার্টি, দারিদ্রতা কমাইতে হবে। বুঝতে পারছেন জিনিসটা? হায় রে, জেব্রা লিখতে গিয়ে নাকি জোবরা হয়ে গেছে, কি যে বলে তোমরা বললে আমার কি যে করতে মন চায়। আমি তো কালকেই বলছি, তোমরা এমন এমন কমেন্ট করো মাঝে মধ্যে, আমার কচু গাছে ফাঁসি দিতে মন চায়, ঠিক আছে, এসব করো না। ওকে, আমি জানি তোমরা অনেকে চাও হয়তো আমি কচু গাছে ফাঁসি দিই, কিন্তু দিব না আমি, এত টেনশন নাই। তাহলে জোবরা, জরিমন, পোভার্টি, উইদাউট পোভার্টি, ব্যাংকার টু দ্য পুয়ার, ওয়ার্ল্ড অফ 3 জিরো। 3টা জিরো কি কি? একটা হচ্ছে আন্ডা পোভার্টি, আন্ডা বেকারত্ব, এবং আন্ডা কার্বন নির্গমন। মনে থাকবে কিনা বলেন? ঠিক আছে, বলেন বলেন, বলেন মুখস্থ হয়েছে কিনা বলেন, প্যাকেট হয়েছে কিনা বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, এগুলো আমাদের শেষ হয়েছে কিনা, ঠিক আছে। তাহলে এখন আমি তোমাদের একটা প্রশ্ন করি, তোমাদের মাথায় যদি বাড়ি না মারি আমার কি মন ভরে না। ওকে, খেয়াল করো, আমি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি এখানে। আমি যদি বলি কংগ্রেশনাল পদক, কংগ্রেশনাল গোল্ড মেডেল কবে দেয়া হয়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে কবে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেয়া হয়? কংগ্রেশনাল গোল্ড মেডেলটা কবে দেয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে? এই জিনিসটা একটু কমেন্ট সেকশনে জানাও। এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তাড়াতাড়ি। ইয়েস, 2010, ভেরি গুড। 2010, এর 2 বছর আগে এই লোকটা কি পাইছিল? প্রেসিডেন্ট পদক পাইছিল। এর 2 বছর আগে সে নোবেল শান্তি পুরস্কার পাইছিল। আর তোমার জন্মসাল 1983 সাল। এই 1983 সালে সে নুডলস খাইছিল, র্যামেন নুডলস। ওকে, মনে থাকবে? শেষ, কাহিনী শেষ। এত কঠিন, এত মাথা চাপড়াও তোমরা, কি বলবো, তোমাদের দুঃখ কষ্ট দেখে আমার আসলে বুকটা ফেটে যায়। ওকে, এই জন্য তোমাদের পড়াইতে আসি। আচ্ছা দেখো, তাহলে আমরা আমাদের বইয়ের মধ্যে যে ইনফরমেশনগুলো দিয়ে সেগুলো আমরা শেষ করছি। এখন আমরা এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে কি কি টালমাটাল ঘটনা ঘটছে, কি কি ম্যাজিক ইনসিডেন্ট ঘটছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের এখন, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আমাদের এখন আমরা দেখব, বাকি ইনফরমেশনগুলো আমরা এখন দেখব, ঠিক আছে। ওকে ওকে, তাইলে বলো ওভারঅল আমরা জিনিসগুলো ধরতে পারতেছি কিনা? সাম্প্রতিক জিকের যে গোলক ধাঁধা, সেই গোলক ধাঁধাকে আমরা কি বের হয়ে আসতে পারতেছি কিনা আস্তে আস্তে, বলো। সো কোনো কিছুই আসলে কঠিন না, তোমাকে জানতে হবে হচ্ছে তুমি কিভাবে এটা পড়বা, তুমি কিভাবে এই জিনিসটা পড়তে পারো, কিভাবে এই জিনিসটা তুমি শিখতে পারো, সেই আইডিয়াটা তোমার থাকতে হবে। তাইলে দেখবা আর কোনো টপিক আসলে কঠিন লাগতেছে না, ভয় লাগতেছে না, ঠিক আছে। এই ভয়টা ভাঙানো হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব। যারা শিক্ষক আছি আমরা, তাদের প্রধান দায়িত্ব হচ্ছে ভয়টা ভাঙানো। এর মাঝে যদি তোমাদের একটু মুখস্থ করাইতে পারি, সেটা আসলে তোমাদের জন্য বোনাস। ওকে ওকে, ফাইন। ভাইয়া নোট করতে হবে দরকার নাই, তুমি আসলে যাদের বই আছে আমাদের এই সাধারণ জ্ঞান জিকে ইংলিশের বই, আমি যেগুলো লিখছি ওগুলো নিচে দাগ দিয়ে রাখবা, আর আমি স্লাইড তো দিয়েই দিব, দাগানো স্লাইড দিয়ে দিব আমি। ভাইয়া এটা হচ্ছে তুমি রোড টু ডিএমসি 2.0 পেজে মেসেজ দিলেই তুমি পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, আবার হচ্ছে rtdslive.com, rtdslive.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। এই ওয়েবসাইটে ভিজিট করেও তুমি কিন্তু বইগুলো কালেক্ট করতে পারো। ওকে, তাহলে আসেন আবার প্যাকেট করা শুরু করি। আচ্ছা, তোমরা বলো তো যে আমাদের কোষের মধ্যে কোন অঙ্গাণুটা প্যাকেটিংয়ের কাজ করে? কোষের মধ্যে কোন অঙ্গাণুটা প্যাকেটিংয়ের কাজ করতেছে? এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা, একটু সাধারণ জ্ঞানের সাথে বায়োলজি পড়াই।
এবার আসেন, তো আমি টুকটাক বায়োলজিও পড়াই আসলে, অনেকে ভুলে যায় আমি বায়োলজি পারি না, যাই হোক খুব কষ্ট মনে এজন্য। দেখি আমরা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। এবার আসেন, আমরা যদি একটু খেয়াল করি যে 2023-24 অর্থ বছর, মনে রাখবা অর্থ বছর সবসময় হয় হচ্ছে জুলাই থেকে জুন, জুলাই থেকে জুন মাস বলা হয় অর্থ বছর। তাহলে তোমার বছর শুরু হয় জানুয়ারি মাসে, কিন্তু অর্থ বছর শুরু হয় জুলাই মাসে, 1 জুলাই থেকে 30 জুন, এটা হচ্ছে অর্থ বছর। ঠিক আছে, তো এই অর্থ বছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ গার্মেন্টস কোনটা? ইয়াং ওয়ান। আমি সহজে মনে রাখার জন্য বলবো হচ্ছে চ্যাংচুং, চ্যাংচুং, চ্যাংচুং কর্পোরেশন, মানে ইয়াং ওয়ান কর্পোরেশন। এটা বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ প্রতিষ্ঠান। ওকে, একটা গেল। এরপরে দেখো 5 সেপ্টেম্বর, আমরা পড়ছি হচ্ছে 5 আগস্ট। 5 আগস্টে আমরা কি কর্মসূচি জানি পড়ছি রে? হেলিকপ্টারে চড়ে কই গেছিল একটু বলো আমাকে। 5 আগস্টে আমাদের কি কর্মসূচি ছিল একটু আমাকে বলো। ইয়েস, সবাই বলছে গলগি বডি আগেরটা, ভেরি গুড। এবার বলেন 5 আগস্টে আমাদের কি ছিল? 5 আগস্টে আমরা কোন কর্মসূচি পালন করছিলাম? বলেন তাড়াতাড়ি। হ্যাঁ, 5 আগস্টে আমরা কোন কর্মসূচি পালন করছিলাম? ইয়েস, লং মার্চ টু ঢাকা। আর ওই পার্টি কি করছে? লং মার্চ টু আউট অফ কান্ট্রি। ওকে, তো ফাইন, এটা লং মার্চ করলাম। আর 5 সেপ্টেম্বর ঠিক 1 মাস পরে আমরা করছি শহীদি মার্চ, শহীদি মার্চ কর্মসূচি। ঠিক আছে, ইম্পর্টেন্ট আমাদের জন্য শহীদি মার্চ। এরপরে দেখেন, বাংলাদেশের ইতিহাসের বেশিরভাগ জিনিসগুলো স্থান পাইছে কোথায় জানো? ভাস্কর্যগুলোতে, স্থাপত্যগুলোতে, কিংবা দেয়ালে আমরা যে আঁকাআঁকি করি। ওকে, দেয়ালে আমরা যে আঁকাআঁকি করি, গ্রাফিতি করি। তো অনেকে মনে করে যে চিকা মারা অর্থ তো জানো তাই না? চিকা মারা মানে কি রে? চিকা মারা মানে হচ্ছে দেয়াল লিখন। দেখবা হচ্ছে সুন্দর সুন্দর দেয়ালে এরকম লেখা থাকে, এটা কার নাম্বার আমি লিখতেছি আমি জানি না, এরকম লেখা থাকে। এখানে লেখা থাকে হচ্ছে এরকম কলমি, তারপরে এখানে সখিনা, মর্জিনা, জরিনা, অনেক কিছু দেয়ালে লিখে রাখে, এগুলো কিন্তু গ্রাফিতি না। ঠিক আছে, সো তোমরা ভাইবো না যে দেয়ালে এসব নাম্বার টাম্বার লেখা তোমরা চিত্রশিল্পী হয়ে যাচ্ছ বা গ্রাফিতি আর্টিস্ট হয়ে যাচ্ছ, এতটা শিক্ষিত মনে করার কোনো কারণ নাই। এগুলোকে বলে চিকামারা, এগুলা ডিরেক্ট চিকামারা, এগুলো বাংলা চিকামারা। ঠিক আছে, গ্রাফিতি কোনটা? গ্রাফিতি জিনিসটা হচ্ছে একটা আর্ট। ওকে, এটা শিল্পের একটা মাধ্যম। তুমি দেয়ালে আঁকিবুকি করলেও এটা গ্রাফিতি হয়ে যাবে না, এটা একটা তাৎপর্য থাকবে, একটা মিনিং থাকবে, একটা ইনসাইট থাকবে। সো দ্য আর্ট অফ ট্রায়াম্ফ, এটা কি? এটা জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল বৈষম্যময় গ্রাফিতি চিত্রের সংকলন। এটাকে বলা হয়ে থাকে কি? এটাকে বলা হয়ে থাকে হচ্ছে আমাদের দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। মনে থাকবে জিনিসটা? ঠিক আছে, ওকে, দ্য আর্ট অফ ট্রায়াম্ফ ইম্পর্টেন্ট। গ্রাফির সংকলনকে কি বলে? আর্ট অফ ট্রায়াম্ফ। ট্রায়াম্ফ মানে কি? ভিক্টরি, ভিক্টরি, জয়। ঠিক আছে, এবার আসেন, দুইটা ডেট আমাদের পড়তে হবে। আমি জানি যে 1974 সালের 17ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 1974 সালের 17ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এখন সাল হচ্ছে 2024 সাল। এবার একটু কষ্ট করে আমি যদি তোমাদের যোগ বিয়োগ করতে বলি, তোমাদের মাথার মধ্যে কি? তোমাদের মাথার মধ্যে বাড়ি পড়বে। ক্যালকুলেটর দরকার ভাই, ক্যালকুলেটর ছাড়া যোগ করা সম্ভব না, বিয়োগ করা সম্ভব না। ঠিক আছে, একটু কষ্ট করে যোগ বিয়োগ করলে দেখবা হচ্ছে কি 50 বছরের তফাৎ। আর 50 বছরের জয়ন্তীকে আমরা বলি সুবর্ণ জয়ন্তী। তাহলে 17ই সেপ্টেম্বর 2024 সালে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের সুবর্ণ জয়ন্তী, 50 বছর পূর্তি হয়েছে। ঠিক আছে, 50 বছর পূর্তি হয়েছে। এখন এই যে পূর্তি হলো, আমরা তো ফুর্তি করতে হবে। পূর্তি যেহেতু হয়েছে, আমরা কি করব? আমরা করব ফুর্তি। তো এই ফুর্তি করার দায়িত্ব ভার নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তিনি কি ফুর্তি করছেন? তিনি ঠিক তার 10 দিন পরে 27শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিছেন। তাহলে পূর্তি কবে হলো? 17 সেপ্টেম্বর 24 সালে। আমরা করব ফুর্তি। ফুর্তির দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 10 দিন পরে ৭৯তম অধিবেশনে কি করলেন? ভাষণ দিলেন। মনে থাকবে জিনিসটা? তাহলে কবে ভাষণ দিছে? 27 সেপ্টেম্বর, প্রথমবারের মতো। কতম অধিবেশনে? ৭৯তম ভাষণে। ওকে, মনে থাকবে জিনিসটা? ইয়েস, 50 বছর। ওকে, ইয়েস, ওকে, ফাইন। এরপরে দেখো, এরপরে দেখবো জাতীয় জনসংখ্যা আদমশুমারি, যেটা নিয়ে তোমাদের অনেক জল্পনা কল্পনা আছে। তো বর্তমানে বলা হয় জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি হার 1.33%, জনসংখ্যার ঘনত্ব 1171। এটা জাস্ট দেখে রাখবা, এই রিলেটেড ইনফরমেশন না আসলেও আসতে পারে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, জনসংখ্যা বৃদ্ধির হারটা কত? 1.33%। ঠিক আছে, আচ্ছা। এবার আসা হচ্ছে আমরা বাংলা একাডেমির মধ্যে যাই। বাংলা একাডেমি থেকে আমাদের এই দুটো ইনফরমেশন একটু কষ্ট করে মাথায় রাখতে হবে।
তো একটু কষ্ট করে বললাম, তোমাদের সাথে একটু সহমর্মিতা পোষণ করলাম আর কি, যে একটু কষ্ট করে মাথায় ইনফরমেশনগুলো মাথায় রাখো, যদিও কষ্ট হবে না। তো বাংলা একাডেমির মহাপরিচালক এবং সভাপতি এই দুইটা পোস্ট আছে, ঠিক আছে? মনে রাখবা বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন মাঝহারুল ইসলাম। মাঝহারুল ইসলাম ছিলেন প্রথম মহাপরিচালক, ঠিক আছে? মাঝহারুল ইসলাম ছিলেন কে? তিনি ছিলেন প্রথম মহাপরিচালক, মাঝহারুল ইসলাম। আর বর্তমান মহাপরিচালককে আজম, ঠিক আছে? এখন ডক্টর মোহাম্মদ আজম, এটা বললে তোমাদের মাথায় থাকবে না, তোমাদের মাথায় থাকবে কার কথা বললে আমি বলি। বাংলাদেশের বিখ্যাত পপ গায়ক আজম খান, পপ সম্রাট আজম খান যাকে আমরা বলে থাকি। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে, আয় হায় হায় বাংলাদেশ, ঠিক আছে? ওই আয় হায় 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 বাংলাদেশ, এই মহাপরিচালক আয় হায় হায় বলতে বলতে কে হয়ে গেছে? আজম হয়ে গেছে। মাথায় রাখবা, ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আসার মতো। এবার আসি সভাপতি। সভাপতি কে হবে? তোমরা হবা। কারণ কি? তোমরা এক একজন শেরে বাংলা একে ফজলুল হক, তোমরা এক একজন হচ্ছে একে ফজলুল হক। কারণ তোমরা কি করো? তোমরা একটা পেজ পড়ো, পেজ পড়ার পরে এই পেজটা তোমাদের আর জিন্দিগিতে পড়ার সময় হয় না। তোমরা কি মনে করো একবার যেহেতু পড়ছি আমার আজীবন মাথায় থাকবে এই পেজটা, রিভিশন দেওয়ার প্রতি তোমাদের এতই অনীহা। শেরে বাংলা একে ফজলুল হক এই কাহিনীগুলো করতো। তিনি কি করতেন? তিনি হচ্ছে একটা পেজ নাকি পড়তেন, পড়ার পরে নাকি ছিঁড়ে ফেলতেন। তো তার আব্বাজান বাপজান বলতো, বাপজান যে আপনি পেজগুলো কেন ছিঁড়তেছেন? তো শেরে বাংলা একে ফজলুল হক পাকনামি করে বলতো কি, আমার এই পেজগুলো এমনি মুখস্থ হয়ে গেছে আব্বা, আমার জীবনের পেজ দেখা লাগবে না। তো আমি জানি যে তোমরা সবাই এক একজন একে ফজলুল হক, তোমরা আর কখনোই এই স্লাইডগুলা অথবা আগে যেগুলো পড়া হয়েছে সেগুলো কিন্তু আর দেখবা না তোমরা, রিভিশনের প্রতি তোমাদের অনীহা। কিন্তু একটা কথা কি, কারা আগায় থাকবে বলি, যারা আসলে বারবার রিভিশন দিবে তারাই আগায় থাকবে। এবং এই রিভিশন দেওয়াটা হচ্ছে সবচাইতে কঠিন কাজ, সবচাইতে বোরিং কাজ। এজন্যই আসলে সিট সংখ্যা খুব লিমিটেড, বোরিং কাজগুলো সবাই করতে পারে না। ওকে, সো বোরিং কাজ যদি মনে করো তুমি করতে পারবা না, ওয়েলকাম আউট অফ মেডিকেল। ওকে, আর যদি করতে পারো ওয়েলকাম টু দ্য মেডিকেল। যাই হোক, তো মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম, সভাপতি হচ্ছেন তোমরা একে ফজলুল হক, ঠিক আছে? ওকে, আপাতত সাম্প্রতিকের জন্য তুমি এই স্লাইডটা ফলো করলেই হবে। আমরা পরবর্তীতে সাম্প্রতিকের জন্য আরেকটা ক্লাস নিব, তখন আরেকটা স্লাইড দিব, সেখান থেকে পড়ে নিবা, শেষ, কাহিনী শেষ। আমি তো প্যাকেট করে দিচ্ছি, আর কি পড়া লাগবে? এবার আসেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে, বিশেষ সহকারী, খেয়াল করো, বিশেষ সহকারী এই মাহফুজ আলম। নতুন কিন্তু আমরা উপদেষ্টা 3 জন পাইছি, এদের মধ্যে নতুন 3 জন উপদেষ্টার মধ্যে একজন কিন্তু মাহফুজ আলম, যদিও তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করা হয় নাই এখন পর্যন্ত। এই মোহাম্মদ মাহফুজ আলম তিনি হচ্ছেন কিন্তু একজন বিশেষ সহকারী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে মাহফুজ আলম, একটু মাথায় রাখবো আমরা। আচ্ছা, এবার আমি তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করি, শহীদি মার্চ কর্মসূচি আমরা কবে পালন করি? শহীদি মার্চ কর্মসূচি আমরা কবে পালন করি? দেখো, নর্মালি আমাদের কিন্তু এত ডেট কিংবা বার, ডেট কিংবা সাল মুখস্থ করা লাগে না, বাট জুলাই রেভলিউশন, আচ্ছা একটা কথা, জুলাই আগস্টে যে রেভলিউশনটা হলো সেটাকে আমরা কটা নামে ডাকি। একটা হচ্ছে জুলাই রেভলিউশন, রেভলিউশন, তারপরে বলে থাকি মনসুন রেভলিউশন। কারণ কি? কারণ বাংলাদেশে জুলাই মাসটা হচ্ছে অনেকটা বর্ষার মাস আমরা বলে থাকি। সো জুলাই রেভলিউশন যেই কথা, মনসুন রেভলিউশন, এগুলো কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের সাথে রিলেটেড, মাথায় রাখবা। এদিকে গুলির মতো কমেন্ট আসতেছে, 5 সেপ্টেম্বর, ভেরি গুড। আচ্ছা, এবার দেখেন, তাহলে শহীদি মার্চ আমরা করলাম, যারা শহীদ হলেন তাদের উদ্দেশ্যে আমরা খুললাম কি? শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তাহলে একটু আগে পড়লাম 5 সেপ্টেম্বরে হলো শহীদি মার্চ, 5 সেপ্টেম্বরে কি হলো? শহীদি মার্চ। আর শহীদ স্মৃতি ফাউন্ডেশন খুললাম কবে? 10 সেপ্টেম্বর। এই ডেটটা ইম্পর্টেন্ট, 5 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর। এবার বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ৭৯তম অধিবেশনে ফুর্তি করলেন কবে? মানে কি, ভাষণ দিলেন কবে? এটা বলেন। জাতিসংঘে ভাষণ দিচ্ছেন কবে ডক্টর মোহাম্মদ ইউনূস? এই জিনিসটা আমাকে একটু বলো, ঠিক আছে? এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা। এবার আসেন, রাষ্ট্র সংস্কারে 6টা কমিশন বানাইছে, তোমাদের জন্য আমি একটা কমিশন বানাবো, ঠিক আছে? কমিশনের নাম কি থাকবে? তোমাদের এক একজনের যেরকম সমস্যা, তোমাদের কয়েকটা কমন সমস্যার কথা বলি আমি। বলে কি, ভাইয়া মন বসে না পড়ার টেবিলে, 1 নম্বর সমস্যা গেল। 2 নম্বর সমস্যা, ভাই ঘুম আসে না, এদিকে তুমি 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমাইতেছো, আবার বলতেছো কি ভাই ঘুম আসে না, ঠিক আছে? তোমার কি করা উচিত আমার, তুমি বলো। আচ্ছা, তারপর 3 নাম্বার, ভাই পড়া মনে থাকে না, বাইরে তুই রিভিশনই দিস না, তো পড়া কেমনে মনে থাকবে? রিভিশনই দিস না তুই, পড়া কেমনে মনে থাকবে?
ব্যাপারটা কি, তোমরা আমাদের সচরাচর যে প্রশ্নগুলো অ্যান্সার মানে জিজ্ঞাসা করো, সবগুলো প্রশ্নের উত্তর তোমরা অলরেডি জানো, বাট তোমরা ওয়েট করো যে ভাইয়ারা আসলে কখন বলবে, রিপ্লাইটা কখন দিবে, মানে রিপ্লাইটা পাওয়ার পরে যেন তোমরা একদম উল্টাই ফেলবা পয়রা, এরকম একটা ধ্যান ধারণা তোমাদের মধ্যে থাকে। তো বরাবরের মতো আমরা রিপ্লাই দিই যে তোমার রিভিশন দেওয়া উচিত, তোমার রিভিশন শিডিউলটা এরকম হওয়া উচিত, এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা একটা কথাও শোনো না, ঠিক আছে, এটা অশেষ রহমত বলতে হবে। তো এই জন্য তোমরা একটা কথাও শোনো না, আমাদের মুখ ব্যথা হয়ে যায়, তোমাদের কানের মধ্যে তাও কোনো কথা ঢোকে না। তোমাদের জন্য কি করতে হবে আমাদের, হ্যাঁ এই যে কমিশন, মন বসে না পড়ার টেবিল কমিশন। যাই হোক, রাষ্ট্র সংস্কারে 6টা কমিশনের কাজ এখানে দেয়া আছে। মনে রাখবো কি যে এই 6টা কমিশন কবে দেয়া হয়, দেখো 3টা ডেট আমি বলছি, 5 সেপ্টেম্বর শহীদ মার্চ, 10 সেপ্টেম্বর শহীদ স্মৃতি ফাউন্ডেশন, 11ই সেপ্টেম্বর এই কমিশনগুলো আসছে। এই কমিশনগুলো দায়িত্ব পালন কবে থেকে শুরু করবে, 1 অক্টোবর থেকে শুরু করছে, এটা পড়ার দরকার নেই। এই 11 সেপ্টেম্বরটা আমাদের ইম্পর্টেন্ট, 11 সেপ্টেম্বরটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করেন, আমরা এখন সংবিধান সংস্কার করতে যাই। মনে রাখবা, আগে কিন্তু সংবিধান দিবস ছিল 4 নভেম্বর, কারণ 1972 সালের 4 নভেম্বরে সংবিধানটা গৃহীত হয়। কিন্তু বর্তমানে এই 4 নভেম্বরের সংবিধান দিবসটা কিন্তু আউট, কাট করে দিছি আমরা, বাতিল ঘোষণা করছি, বুঝতে পারছো? তো সংবিধান দিবস এখন আর 4 নভেম্বরে নাই। এরপর দেখো, সংবিধান সংস্কার কমিশনের প্রধান আমরা দিছি রিয়াজ সাহেবকে। তো রিয়াজ সাহেবকে নিয়ে আমরা একটু মজা করি, আশা করি তিনি আমাদের ভুল বুঝবেন না, কিংবা তিনি আমাদের প্রতি ক্ষিপ্ত হবেন না। মনে রাখার জন্য আমরা যা ইচ্ছা করতে পারি, আমাদের ইমাজিনেশন লেভেলটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে আসলে। তো সংবিধান সংস্কার কমিশন, আমরা আমাদের একজন নায়ক আছেন রিয়াজ, ঠিক আছে, নায়ক হচ্ছেন রিয়াজ। তো সেই রিয়াজ কি করতো, রিয়াজ হচ্ছে অনেক কান্নাকাটি করতো, দেখবা তার একটা মিম আছে, একবার কান্নাকাটি করতেছে একবার হাসতেছে, এরকম একটা মিম আছে টুকটাক। তো কান্নাকাটি করে সে হচ্ছে কি চাইছিল, ওই ফিল্ম যে কর্পোরেশনটা আছে সেটার মনে সংস্কার করতে চাইছিল, এই টাইপের কিছু একটা আছে। তো তার কথাই মনে পড়ে আমার। তো রিয়াজ হচ্ছে সংবিধান সংস্কারের জন্য জড়িত, রিয়াজ, ঠিক আছে, সংবিধান সংস্কারে। ওকে, 1 নাম্বারটা গেল। 3 নাম্বার, বদি ভাই, বদি ভাই নির্বাচন ব্যবস্থা সংস্কার করবেন, বদি ভাই, ঠিক আছে। তাহলে সবাই একটু বসি, আমরা চুপচাপ বসি, নির্বাচন আসবে সামনে, এই বদি ভাই কি করবে, সবাই একটু বসি আমরা, নির্বাচন ব্যবস্থা সংস্কার হবে। তাহলে বদি ভাই নির্বাচন ব্যবস্থা সংস্কার, ওকে ফাইন ফাইন, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, তাই না? এবার আসেন, বিচার বিভাগটা ইম্পর্টেন্ট। দেখো বিচার বিভাগ মানে কি, বিচার বিভাগ হচ্ছে যারা আসলে অ্যাডভোকেট হয়, যারা আসলে জাজ হয়, তাদের অনেক অনেক লিস্ট পড়তে হয়, তাই না? অনেক বড় বড় হচ্ছে তাদের রুলস পড়তে হয়, আইন পড়তে হয়, তার মানে তার নামটা অনেক বড়। দেখছো কত বড় নাম, আমি যদি তার নামের অক্ষরগুলো হিসাব করি, 1টা 2টা 3টা 4টা 5টা, একটা মানুষের ফুল নামের মধ্যে 5টা আবার নাম আছে, শাহ আবু নাইম মমিনুর রহমান। দেখছো, নাইম মমিনুর রহমান, কত বড় একটা নাম। এরা বিচার বিভাগ সংস্কার করবে, তাদের দ্বারাই সম্ভব, শুধুমাত্র বিচার বিভাগ। এখন যদি বলতো সাদি, আমার নাম শুরু না হইতে হইতেই শেষ, শুরুই হয় নাই, সাদি শেষ, ওকে, তা আমারে দিয়ে কি সংস্কার হবে? হবে না, তারে দরকার আমার বিচার বিভাগ সংস্কার, শাহ আবু নাইম মমিনুর রহমান। দুদক, তুমি দুর্নীতিবাজ, তুমি দুর্নীতিবাজ, বললাম তুমি কি, তুমি হচ্ছে দুর্নীতিবাজ, তোমাকে এসে কে ধরবে? ইফতেখার সাহেব ধরবে, ইফতেখারুজ্জামান, দুদক কমিশন, ইফতেখারুজ্জামান, ঠিক আছে, ইফতেখারুজ্জামান। তাহলে আমাদের 6টা কমিশন আছে, এই কয়েকটা কমিশন আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে বললাম সংস্কার কে করে, কান্নাকাটি করে সংস্কার করতেছে রিয়াজ। নির্বাচন ব্যবস্থা, সবাই চুপ করে বসি, বদি সাহেব নির্বাচন ব্যবস্থা সংস্কার করবে। বিচার বিভাগ, আবু নাইম মমিনুর রহমান। দুদক, তুমি তো দুর্নীতিবাজ, তোমাকে ইফতেখার সাহেব ধরবে, শেষ। ক্ষুদ্র নিগোষ্ঠী, এটা পড়ানোর আগে আমরা একটু রিক্যাপ করে নিই। আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি একটা কথা, আমি একটু যদি জিজ্ঞাসা করি তোমাদের একটা কথা, তোমরা কি রাগ করবা? বলো তো, রাগ করবা না? আমি যদি বলি এরকম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ সহকারী বা প্রতিমন্ত্রী পদমর্যাদায় কে অধিষ্ঠিত আছেন, একটু আমাকে বলো। একটু দূর দূরান্ত থেকে পড়া ধরতেছি, দেখতেছি মনে আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি বলছিলাম মানে তোমরা টেনশন ছাড়া পড়ো তো, আর কিভাবে বলবো, এত টেনশন করো তোমরা। দেখো আমাদের ক্লাসেও এরকমই পড়ানো হয়, ওকে, আমাদের ক্লাসে এরকম ধরাইয়া কালি দিয়ে একে একে পড়ানো হয়, এবং আমার অসাধারণ চিত্রকর্ম দেখারও সৌভাগ্য হবে তোমার। তো তোমাদের চিত্রকর্ম প্রদর্শনী দেখার জন্য শিল্পকলা একাডেমিতে কষ্ট করে যাওয়ার দরকার নাই, তোমরা আমার ক্লাস করবে, আমার ক্লাস করলে দেখবা হচ্ছে দা ভিঞ্চির মতো একদম সুন্দর সুন্দর চিত্রকর্ম প্রদর্শনী তোমরা দেখতে পাবা। দেখছো না কত সুন্দর সুন্দর জাহাজ আঁকছি, হেলিকপ্টার আঁকছি, এগুলো দেখতে পারবা তোমরা। তো হার্টিডিএস জিকে ইংলিশ ব্যাচে এভাবে দাগায় দাগায় পড়ানো হয়, এখানে বায়োলজিও দাগায় পড়ানো হয়,
এখানে ফিজিক্স দাগানো পড়া হয়, কেমিস্ট্রিও দাগাই পড়ানো হয়, জিকে ইংলিশও বাদ নাই, তাদের উপরও টর্চার করা হয়, কারণ দাগাই দাগাই পড়ায়। তো ভর্তি হয়ে যাবা, ঠিক আছে, ভর্তি হয়ে যেতে পারো। তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে কে আছেন? খোদা বাক্স, খোদা বাক্স, রাইট, খোদা রাক্ষ। তুমি রাগ করো কি না করো আমার তাতে কোনো যায় আসে না, ফর্মালিটির খাতিরে জিজ্ঞাসা করছি, এত খুশি হওয়ার কিছু নাই, ঠিক আছে। ওকে, এবার আসেন গণশুমারিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা? বৃহত্তম আমরা জানি চাকমা, ক্ষুদ্রতম কারা? ভিল, জানি। এবার ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাসের শীর্ষে বিভাগ কোনটি? যে। কোন বিভাগ? যে। বিভাগটা হচ্ছে চট্টগ্রাম। কোন বিভাগ? যে। যে মানে কি? এই যে চিটাগাঙের মানুষরা যে অ্যাকসেন্টে কথা বলে খুব সুন্দর লাগে আমার শুনতে, বুঝছো? যে কি ভাত ভাত খাইছো? যে ভাত খাইছি যে। তো আমার বন্ধু এরকম আলাপ করে আর কি, ওই পাশ থেকে ওর আম্মা জিজ্ঞেস করে ভাত খাইছো যে, এ বলতেছে ভাত খাইছি যে। তো যে যে এর আলাপ চলতে থাকে, সুন্দর একদম, ওয়াও বিউটিফুল। তো চট্টগ্রামে অবশ্যই বেশি নৃগোষ্ঠী, জেলার মধ্যে রাঙামাটিতে বেশি। আর কোন বিভাগে সবচেয়ে কম? মোরবাড়ি বরিশাল, মগবাড়ি বরিশাল, ঠিক আছে। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। তো এখানে কি? এখানে নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম বরিশালে। হ্যাঁ, ওকে, আমরা বলি যে ভেরি গুড, আমার শুনতে খুব সুন্দর লাগে। প্রত্যেকটা আঞ্চলিক ভাষার যে টানটা আছে, এই টানটা হচ্ছে, অনেকে কি মনে করে জানো, যে আঞ্চলিক ভাষার অ্যাকসেন্টটা অনেকের থেকে যায় এবং তাই তারা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। আমি মনে করি আঞ্চলিক ভাষার টানে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগাটা হচ্ছে আনস্মার্টের লক্ষণ। যে স্মার্টলি ব্যাপারগুলো হ্যান্ডেল করে, সে কীভাবে হ্যান্ডেল করে, সে ওই অ্যাকসেন্টটা ধরে রাখে, মানুষজন তার সাথে কথা বলে খুব মজা পায়, তার সাথে কমিউনিকেশন গ্যাপ থাকে না মানুষের, খুব ভালো লাগে। ওকে, সো ফাইন। তাহলে দেখো বিভাগ হচ্ছে বরিশাল, সবচেয়ে কম পাওয়া যায়। জেলা হচ্ছে লালমনিরহাট, ঠিক আছে, লালমনিরহাট। ওকে, গেল। এবার দেখেন গণভবন। তো গণভবনের উপর তোমরা যে টর্চারটা চালাইছো কি বলবো আর, মাছ, তারপরে বাক্স, লাগেজ টাগেজ, তারপর হরিণরে দেখলাম কিছুক্ষণ দৌড়াইছিল মানুষজন, একটা হরিণ, বেচারা হরিণ গণভবনের মধ্যে আটকা পড়ছে, তারে দেখলাম দৌড়াইতেছে, দেখি কষ্টই লাগছে আমার আসলে, কি বলবো। তো দেখো গণভবন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন, এই জুলাই স্মৃতি রক্ষায় জাদুঘর করা হয়েছে কাকে? গণভবনকে। ওকে, গণভবনকে কিন্তু জাদুঘর ঘোষণা করা হয়েছে, একটু দেখে ফেলবো আমরা। এবার দেখো বাংলাদেশের জয়। তো বাংলাদেশের জয় দেখার আসলে তেমন একটা সৌভাগ্য আমাদের হয় না। তো আমরা হেলির ধূমকেতুর মতো মতো মাঝে মধ্যে দেখতে পাই যে বাংলাদেশ জিতছে কোনো একটা খেলায়। তো এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য, আমরা ওদের অনেক প্রাউড, ওদেরকে নিয়ে উই আর ফিলিং প্রাউড, সো মাচ প্রাউড, বুকের ছাতি ফুলে যায় ওদের জন্য। তো বাংলাদেশে অবিস্মরণীয় টেস্ট সিরিজ জয় কবে হয়েছে? পাকিস্তানের সাথে হয়েছে, পাকিস্তানের মাঠে প্রথমবারের মতো টেস্ট, এই জন্য 25 আগস্টে, একটু দেখে রাখবো আমরা। ওকে, একটু দেখে রাখবো এটা, যে 25 আগস্টে পাকিস্তানের নিজেদের মাঠে, রাওয়ালপিন্ডির মাঠে বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায়, এই জন্য এটা অবিস্মরণীয় জয়। কি করব আর, একটাই জিতছে, এটারে একটু খাতায় যদি না লিখি তাহলে হবে বলো? ওকে, হ্যাঁ। এবার দেখেন সাম্প্রতিক আরও কিছু ব্যাপার স্যাপার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী চালক তাসনিম দৌজা, ঠিক আছে, তাসনিম দৌজা। তাসনিম দৌজা ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী চালক হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন। চলেন একটু কৃষি বিজ্ঞান নিয়ে আলোচনা করি। আমরা সবাই খেতে খামারে কাজ করব, আমরা সবাই এখন কৃষক। কেন কৃষক বললাম? অত্যাবশ্যকীয় কৃষিজাত পণ্য বিক্রির জন্য কোন অ্যাপ চালু হয়েছে? ফসল.com, ঠিক আছে। তোমাদের হাইড্রা ভাই যে আছে, মাইনুল ইসলাম সফল ভাই, তো সফল ভাইরে কেউ সফল ডাকে না, ডাকে হচ্ছে ফসল। কি ডাকে? ফসল। একটা গোমর ফাঁস করে দিলাম, ঠিক আছে, একটা গোমর ফাঁস করে দিলাম। এই যে ডাক, টেলিযোগাযোগ, তথ্য এবং সম্প্রচার করতে হবে যে ইনফরমেশনগুলো আছে। তো ফসল.com হচ্ছে অ্যাপ, যে অ্যাপের মধ্যে তুমি অত্যাবশ্যকীয় কৃষিজাত পণ্য কিনতে পারবা। এরপরে দেখো এই ফসলকে তোমার সফল ভাই। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখন একটা ইচ্ছা কি, যে হাসু আপাকে দেশে ফিরে নিয়ে আসা, যদিও তিনি মাঝে মধ্যে মোবাইলে কল করে বলেন আমি এখনই ঢুকে পড়বো যে কোনো মুহূর্তে। যাই হোক, তারপর তিনি আসছেন না, আমাদের তাকে কি করতে হবে? ধরে নিয়ে আসতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এজন্য গঠন করা হয়েছে, এবং সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান কে? নতুন চেয়ারম্যান হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, নাকি না? মাশরাফি বিন মুর্তজা না, তিনি হচ্ছেন গোলাম মর্তুজা মজুমদার। জাস্ট মর্তুজা নামটা মাথায় রাখবা, তাইলেই হবে। তাহলে আমরা কাকে ধরে আনবো? আমাদের ধরে আনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা গঠন করলাম, সেটা আগে থেকেই ছিল, বাট নতুন চেয়ারম্যান হয়েছেন মুর্তজা, মাশরাফি বিন মুর্তজা, ঠিক আছে, সহজেই মাথায় থাকবে আমাদের। এরপরে দেখো অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম। তো ফিচার ফিল্মটা আসলে এক ধরনের চলচ্চিত্র, এই চলচ্চিত্রের একটা জনরা বলতে পারি আমরা এটাকে, ফিচার ফিল্ম। এই ফিচার ফিল্মটা আসলে কোনো একটা থিমের উপর নির্ভর করে মূলত বানানো হয়। এই ফিচার ফিল্মের বাংলাদেশের একটা ছবি স্থান পাইছে, বলি।
কথা বলি, ঠিক আছে, কথা বলি, এই বলিটা 97তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম হিসেবে মনোনীত হয়েছে। ওকে, এবার তোমার কি ইচ্ছা করলো, তুমি অনেকক্ষণ পড়াশোনা করছো, তোমার আর পড়তে মন চাচ্ছে না, তোমার এখন মন চাচ্ছে কি, তোমার এখন মন চাচ্ছে হচ্ছে একটু ঘুরে আসি, তাহলে তুমি কি করতে পারবা, অনলাইনে তুমি ঘুরে আসতে পারবা। প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল কক্সবাজার জেলায় চালু হয়। ঠিক আছে, প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল কোথায় চালু হয়েছে, কক্সবাজার জেলায়। তাহলে তোমার আর কি করা লাগবে না, ঘোরার জন্য আর টেনশন করতে হবে না। যাদের ক্লাস করতে মনে যাচ্ছে না তারা অনলাইন বাস টার্মিনাল কক্সবাজার জেলায় চলে যেতে পারবা, কোনো সমস্যা নাই। এরপর ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেখো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 735 জন নিহত হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। যদিও সরকারি ইনফরমেশন এটা আমাদের বলছে, বাট এক্স্যাক্ট ইনফরমেশন আসলে এর চাইতে অনেকখানি বৃহৎ আমরা ধরতে পারি। ঠিক আছে, তো ধরাধরি আমরা একটু পরে করি। আমি এখন তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই। কি জানতে চাবো জানো? আমি জানতে চাবো হচ্ছে, যদি জিজ্ঞাসা করি এমন যে সম্প্রতি যদি জিজ্ঞাসা করি এরকম, কি ভুলে গেলাম কেন, ভুলে গেলাম হচ্ছে শহীদ মার্চ কবে হলো, 5 সেপ্টেম্বর, তাই না? তোমরা আমাকে বলবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কবে চালু হয়েছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এটা কবে চালু হয়েছে, এই জিনিসটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এই জিনিসটা কবে হয়েছে এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, ওকে, এটা আমাকে জানাও একটু তোমরা। আচ্ছা, তাহলে দেখো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নতুন সভাপতি কে হয়েছেন? আগে ছিলেন কে? কিংবদন্তি ফুটবলার সালাউদ্দিন ছিলেন। তিনি সালাউদ্দিন কি করেছে, মানে বাংলাদেশের ফুটবলটাকে একদম সালা পেঁচাই ছেড়ে দিছে আর কি। সালা বুঝো, সালা মানে হচ্ছে বস্তা, বস্তা পেঁচাই ছেড়ে দিছে সালাউদ্দিন আহমেদ। তো যাই হোক, উনি চলে গেছে, চলে আসছেন হচ্ছে তাবিত আউয়াল, ইম্পর্ট্যান্ট। এবং বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সভাপতিকে ফারুক আহমেদ, এটাও একটু জেনে রাখবা। ক্রিকেটের সভাপতি হচ্ছেন ফারুক আহমেদ, ফারুক আহমেদ। তবে দুঃখজনক ব্যাপার হলেও সত্যি কি জানো, এখন আর বলার নাই যে আপা আমরা তো জিতে গেছি, আপা আপনার দোয়ায় আমরা জিতে গেছি, এটা বলার আসলে এখন আর কেউ থাকলো না আর কি। এর জন্য আমাদের একটু চোখ থেকে 2 ফোঁটা জল পড়তেও পারে গড়িয়ে গড়িয়ে। তো ফারুক আহমেদ তিনি বর্তমানে ক্রিকেটের সভাপতি, আর ফুটবলের তো তাবিত আউয়াল, একটু আমরা মাথায় রাখবো এটা। ওকে, গেল। বাংলাদেশের 53তম নদী বন্দর চিলমারি চিলমারি, এখানে এটা হচ্ছে কুড়িগ্রামের। এখানে কোন কোন নদী মিলিত হয়েছিল? ব্রহ্মপুত্র আর তিস্তা। এই ব্রহ্মপুত্র আর তিস্তা, কি বলছিলাম, ব্রহ্মপুত্র হচ্ছে নদ আর তিস্তা হচ্ছে নদী। এই লাল টুকটুকে তিস্তার প্রেমে পড়ে ব্রহ্মপুত্র তাকে বিয়ে করলো। কোথায় বিয়ে করে? চিলমারিতে। তোমার বিয়েতে তুমি খাসি মারবা, গরু মারবা, মুরগি মারবা, কিন্তু তারা তার বিয়েতে কি মারছে? চিল মারছে, খালি চিল চিল চিলমারি, খালি চিল আর চিল। তাহলে ব্রহ্মপুত্র তিস্তা নদীর সন্ধিস্থল কোথায়? চিলমারি। এটা কোথায়? কুড়িগ্রামে। এখানে 53তম বা সর্বশেষ নদী বন্দর নির্মিত হয়েছে। ওকে, মনে রাখবা এটা। মনসুন অভ্যুত্থান, যদি মনসুর হয়ে গেছে, মনসুর বয়াতি হয়ে গেছে, দরকার নেই, মনসুন হবে। মনসুন অভ্যুত্থান বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট, আগেই বলছিলাম, জুলাই রেভলিউশন অথবা আমাদের মনসুন অভ্যুত্থান। ক্লিয়ার? ওকে, এটা দরকার নাই, আমাদের তেমন ইম্পর্টেন্ট না। এইটা দেখো। আচ্ছা বলো তো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী চালককে একটু আমাকে কমেন্ট সেকশনে জানাই, আমাকে জ্ঞানের আলোয় আলোকিত করো। ওকে, জ্ঞানের আলোয় আমাকে কি আলোকিত করবা? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী চালককে আমাকে জ্ঞানের আলোয় তোমরা একটু আলোকিত করো। ওকে, আচ্ছা, ইয়েস, প্যারানাই, চিল চিল আর চিল, ঠিক আছে, চিল আর চিল, কত সহজ পড়াশোনা, তো এত টেনশন কেন করবা তোমরা? হ্যাঁ, টিজে, অনেকে বলছে কি টিডি, টিডি তাসনিম দোজা, বুঝলাম টিডি, বুঝছো, তোমরা যাই কমেন্ট করো আমি বুঝবো, সমস্যা নেই। আইন কমিশন, অর্ডার 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 অর্ডার, এই অর্ডার অর্ডারের প্রথম নারী চেয়ারম্যানকে? বিচারপতি জিন্না তারা। ঠিক আছে, বিচারপতি জিন্না তারা। জিন থেকে সাবধান, জিন থেকে সাবধান। ওকে, আমাদের যাতে পড়া মনে থাকে এজন্য একটু হয়তোবা মজা করে করে পড়াচ্ছি, সবার প্রতি অবশ্যই শ্রদ্ধা, ঠিক আছে, কারোর প্রতি কোনো বেয়াদবির কোনো আভাস আমার মধ্যে নাই। ওকে, যাই হোক, জিন হতে সাবধান, কারণ কি আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান জিন্না তারা, মনে রাখবা, শেষ, জিন্না তারা। ওকে, গেল। এবার আসেন, একজন সালা চলে গেছে, সালাউদ্দিন, বাফুফের সভাপতি ছিলেন তিনি, বাফুফের সভাপতি ছিলেন তিনি, সালাউদ্দিন, কি বলে, সে তো চলে গেছে। ওকে, আরেকজন সালাউদ্দিন চলে আসছে। এই সালাউদ্দিন কেন আসলো? তিনি জাতিসংঘে বাংলাদেশের 17তম স্থায়ী প্রতিনিধি, সালাউদ্দিন নোমান চৌধুরী।
সালাউদ্দিন নোমান চৌধুরী, সালাউদ্দিন নোমান চৌধুরী তিনি জাতিসংঘে বাংলাদেশের 17তম স্থায়ী প্রতিনিধি। মনে থাকবে জিনিসটা। আগে প্রতিনিধি কে ছিলেন? খুব সম্ভবত মুহিত, হ্যাঁ মুহিতই ছিল নামটা। আগের প্রতিনিধি ছিলেন মুহিত, তিনি স্থলাভিষিক্ত, মানে তিনি পদ থেকে সরে গেছেন। নতুন কে স্থায়ী প্রতিনিধি জাতিসংঘের? সালাউদ্দিন নোমান চৌধুরী। তাহলে একজন সালাউদ্দিন চলে গেলে কি হবে? আরেকজন চলে আসছে, ঠিক আছে? সালাউদ্দিন ভাই ভাই, সালাউদ্দিন নোমান চৌধুরী। এরপরে আসো, দেখো দেশের 25তম মন্ত্রী পরিষদের সচিব। মন্ত্রী পরিষদের সচিব মানে কি? মনে রাখবা যে সচিবের কাজ কি? সচিবের কাজ হচ্ছে মন্ত্রীদের পরিচালনা করা, ঠিক আছে? মন্ত্রীদের পরিচালনা করা হচ্ছে সচিবদের কাজ। মানে মন্ত্রীদের আসলে তারা বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে থাকে। এখন বর্তমানে কাদের উপদেশ দিবে? উপদেষ্টাদের তারা উপদেশ দিবে, ঠিক আছে? সো মন্ত্রী পরিষদের সচিবকে বর্তমানে শেখ আব্দুর রশিদ। আমি বলছি যে আমার নাম তুমি অনেক জায়গায় পাবা, যেমন আমার নাম শেখ সাদি মোহাম্মদ, এখানে আছে শেখ আব্দুর রশিদ। তো যাই হোক, মিলাই নিলাম, কষ্ট নাই তো, মিলাই নিলাম, নিজের নাম এখানে ধরে নিলাম আর কি। ধরে নিতে আর কষ্ট আছে? ধরে নিতে কষ্ট নাই। তো ডক্টর শেখ আব্দুর রশিদ মন্ত্রী পরিষদের সচিব। সচিবদের মধ্যে তিনি হচ্ছেন পদমর্যাদায় শীর্ষে, এজন্য তাকে কি বলা হয়? মন্ত্রী পরিষদের সচিব, ঠিক আছে? শেখ আব্দুর রশিদ মন্ত্রী পরিষদের সচিব বর্তমানে, ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো টিকাদান কর্মসূচি, যেহেতু স্বাস্থ্যের সাথে রিলেটেড, তার আগে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে আইন কমিশনের, আইন অর্ডারের প্রথম নারী চেয়ারম্যানকে? আমাকে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যানকে? কমেন্ট সেকশনে আমাকে জানাও, ঠিক আছে? বলেন বলেন বলেন, কার থেকে সাবধান থাকতে বলছিলাম আমি? একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে। একটু আমাকে এই জিনিসটা কমেন্ট সেকশনে জানাও তাড়াতাড়ি। ইয়েস, ভেরি গুড জিন্না তারা। এবার আসেন, তোমরা আমাকে একবার একটু কমেন্ট সেকশনে জানাও, ওকে? একবার একটু কমেন্ট সেকশনে জানাবা কি জানো? তুমি আমাকে বলো যে দুদক, আমরা জানি 6টা কমিশন বানাইছে, তোমাদেরকে সোজা করার জন্য আমি ঘুমের কমিশন বানাইছিলাম। সরকার বানাইছে হচ্ছে 6টা কমিশন, এদের মধ্যে একটা ছিল দুদক সংস্কার কমিশন। এই দুদক সংস্কার কমিশনের প্রধানকে? একটু আমাকে বলো। তুমি যে দুর্নীতি করো তোমাকে কে এসে ধরবে? একটু আমাকে বলো। তুমি যে দুর্নীতি করো তোমাকে কে এসে ধরবে? একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। থেমে যাও, থেমে যাও, থেমে যাওয়াই ভালো হবে। ভেরি গুড। ইফতেখার, ইয়েস, ইফতেখার সাহেব এসে তোমাকে খুঁজতেছে, ওকে? তোমাকে খুঁজতেছে, তোমাকে মিষ্টি খাওয়াবে। এবার দেখেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা দিয়ে কোন ধরনের ক্যান্সার হয় বলো তো? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে কোন ধরনের ক্যান্সার হয়? অ্যানোজেনিটাল ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার হয়, রাইট? সো এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই টিকাদান কর্মসূচি, এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা আসলে বাংলাদেশে এতটা প্রচলিত হয় না, সত্যি কথা বলতে। কিন্তু এই টিকাটা আসলে সবার নেওয়া উচিত, ঠিক আছে? স্পেশালি ম্যারিড যারা থাকে তাদের অবশ্যই নেওয়া উচিত হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা। কিন্তু এটা আসলে সব জায়গায় এখনও পৌঁছায় নাই, যার জন্য কিন্তু এই 24 অক্টোবর, একটু মাথায় রাখবে এই ডেটটা, কারণ স্বাস্থ্য রিলেটেড কথা, এটা আমাদের নিজেদের কথা। 24 অক্টোবর দেশের 7টা বিভাগে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে, ঠিক আছে? মনে থাকবে জিনিসটা? আচ্ছা, একটু জাস্ট দেখে রাখবে এটা, তাইলেই হবে। আচ্ছা, এবার আসো পলিথিন। যেই পলিথিন না হইলে তোমাদের ঘুম আসে না, পলিথিন দরকার। পলিথিন ব্যাগ নিষিদ্ধ কে করছে? সরকার বর্তমানে পলিথিন ব্যাগ কিন্তু নিষিদ্ধ করছেন, ঠিক আছে সবকিছু? আচ্ছা, তাহলে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করছে কে? সরকার করলো। কবে করলো? 1 অক্টোবর। তাহলে তুমি 30 সেপ্টেম্বরও পলিথিন ব্যবহার করছো, পরে 1 অক্টোবর ঘুম থেকে উঠে দেখলে কি পলিথিন বলে দুনিয়াতে কিছু নাই। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে? অক্টোবর মাসের প্রথম দিন তুমি ঘুম থেকে উঠে দেখলা কি যে পলিথিন বলতে নাকি আর কিছু নাই। তাহলে পলিথিন ব্যাগ নিষিদ্ধ কবে হয়েছে? 1 অক্টোবর হয়েছে, ওকে? পলিথিন ব্যাগ নিষিদ্ধ কবে হইল? অক্টোবরে হয়েছে, 1 অক্টোবরে। মাথায় রাখবা একটু। কিন্তু যদিও এই জিনিসটা আসলে আমরা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারি নাই, ওকে? আমরা বাঙালি তো পলিথিন ছাড়া জমে না, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। ম্যারিড উইমেনদের জন্য, ঠিক আছে? কি বলবো, তোমাদের মতো পাগলাদের আমি কিভাবে বুঝাবো, মানে কিভাবে বলিব মনের দুঃখের কথা তোমাদের, ঠিক আছে? আচ্ছা, ম্যারিড উইমেনদের জন্য নেওয়া জরুরি। আচ্ছা, জিজ্ঞেস করতেছে ভাইয়া আমরা কোথায় নিব, কিন্তু নাম দেখলাম তার ছেলে। যাই হোক, আর কিছু বললাম না।
ওকে, এবার দেখেন, হ্যাঁ পলিথিনকে তুমি দেখছো কারণ এখনো পলিথিন আছে, আমরা বাঙালি না, বাঙালিদের পলিথিন ছাড়া চলে না। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার দেখেন, রাষ্ট্র সংস্কারে আরো 4টা কমিশন। 4টা কমিশনের মধ্যে আমরা কোনটা কোনটা পড়ছি এখানে, আসলে 4টা কমিশনের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোন আমি তোমাদের বলি। 1 নাম্বার হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন, এটা একটা কমিশন। আমাদের 6টা কমিশন তো আগে দেখে আসছি, এখানে আরো একটা কমিশন আমরা দেখলাম, ঠিক আছে। এর নাম হচ্ছে আজাদ, একে আজাদ। স্বাস্থ্য সংস্কার কমিশনের দায়িত্ব একে আজাদ, ঠিক আছে। ওকে আর গাইল পাইরো না, ঠিক আছে। ও গাইল খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে, ভুল হয়েছে আমার, ক্ষমা করে দাও, এরকম একটা অবস্থা ওর। তো ওকে ক্ষমা করে দাও, আমরা ক্ষমা করে দিলাম। তো অধ্যাপক ডাক্তার একে আজাদ তিনি স্বাস্থ্য সংস্কার কমিশনের দায়িত্বে আছেন, ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্বাস্থ্য সংস্কার কমিশনের দায়িত্বে কে? অধ্যাপক ডাক্তার একে আজাদ, মনে থাকবে জিনিসটা, শেষ। ওকে, এরপরে আসো নারী বিষয়ক কমিশনের দায়িত্বে কে? শিরিন পারভিন হক। শিরিন পারভিন হক, শিরিন পারভিন হক, ঠিক আছে, মনে রাখবা। নারী বিষয়ক কমিশন শিরিন পারভিন হক। আচ্ছা, নারী বিষয়ক কমিশনকে শিরিন পারভিন হক। তো আমরা আসলে দেখতাম যে যখন একটা পিরিয়ড ছিল ওই সময় কি হইতো, সংসদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হইতো। তো তর্ক বিতর্ক হওয়ার সময় একজন সংসদ সদস্য বলেই বলছিলেন, মাননীয় স্পিকার কিভাবে বলিব মনের দুঃখের কথা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় তিনিও মহিলা, আপনি স্পিকার আপনিও মহিলা, আবার ঘরের মধ্যে আরেকজন স্পিকার বসে আছে তিনিও মহিলা, কি আর করব দুঃখের কথা। তো সেই দুঃখ, এই জন্য ওই সময় মানে এখনও আসলে নারী বিষয়ক যে ইনফরমেশনগুলো থাকে আমাদের জন্য একটু টপ নচ ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, সবসময় ইম্পর্টেন্ট থাকে আসলে। উইমেন এম্পাওয়ারমেন্ট যেটাকে আমরা বলি, যদিও এখন আসলে একটু ভিন্ন পথে হাঁটতেছে, বাট তাও আমাদের জন্য পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। শিরিন পারভিন হক। আর স্বাস্থ্য কোনটা বললাম? ডক্টর একে আজাদ, মনে থাকবে জিনিসটা, ক্লিয়ার? একে আজাদ, ওকে ওকে ফাইন। দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা, একটু মনে রাখবা। আন্তর্জাতিক মাস্টার মানে দাবারু, আন্তর্জাতিক মাস্টার আমরা তাকেই বলি, মেনলি দাবার ক্ষেত্রে এই পোস্টটা জড়িত। এবং সর্বকনিষ্ঠ মাস্টার বর্তমানে মনন রেজা, যদিও আগে ছিলেন নিয়াজ মোর্শেদ, বর্তমানে মনন রাজা। তো এই মনন রেজার নামটা আমাদের একটু মনে রাখতে হবে, মনন রেজার নামটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখবা একটু। দেখি তো আর কি কি আছে তোমাদের জন্য পড়াশোনা। আর নাই রে পাগলা, আর কোনো পড়া নাই, ঠিক আছে। পড়াবিহীন দেশ, পড়াবিহীন সাম্রাজ্য, এই সাম্রাজ্যতে আমরা চাই যেখানে কোনো পড়া থাকবে না। তাহলে এই হচ্ছে আমার ধন্যবাদ, আমি তোমাদের ধন্যবাদ দিলাম আজকের এই ক্লাসটা। আজকের যারা এই বোরিং ক্লাসটা করছো, সাধারণ জ্ঞানের ক্লাসগুলো তো বোরিং হয়, কিছু করার নাই, কারণ সাধারণ জ্ঞানের মধ্যে ইতিহাস থাকে, ইতিহাস কপচাইতে কারো ভাল লাগে না। সাধারণ জ্ঞানের মধ্যে অনেক ইনফরমেশন থাকে যেগুলো আমাদের মনে থাকতে চায় না, সাধারণ জ্ঞান আমাদের পড়তে মন চায় না। এই 10টা মার্কের ভয়ে আমরা থাকি, ভয়ে আমাদের হাঁটু কাঁপার মতো অবস্থা। তো এই সাধারণ জ্ঞান নিয়েই হচ্ছে আমরা কাজ করে যাচ্ছি, যাতে আমাদের কোনো স্টুডেন্ট ভয় না পায়, ভয় না নিয়ে কনফিডেন্স সহকারে তারা যেন হচ্ছে পরীক্ষার হলে যেতে পারে। 25টা মার্ক সাধারণ জ্ঞান এবং ইংরেজি মিলে 25টা মার্কের নিশ্চয়তা তারা করতে পারে। এবং তাদের জন্যই আসলে আমাদের এই বইটা লেখা, রোড টু জেনারেল নলেজ স্টেশন। এবং এই বইটা আমরা এভাবেই মেদহীন চর্বিবিহীনভাবে আমরা বানাইছি আমি এবং তোমাদের জাদিদ ভাই। অসাধারণ সাধারণ জ্ঞান ক্লাস নেয়, ও আমার জুনিয়র 2 বছরের, অসাধারণ ক্লাস নেয়। তো আমি আর জাদিদ মিলেই হচ্ছে মেইনলি সাধারণ জ্ঞানের ক্লাসগুলো নিচ্ছি। যদিও এখন ওর প্রফ পরীক্ষা, ওর জন্য দোয়া করবো তো আমরা। এই পরীক্ষায় পাশ না করতে পারলে ওর কপালে দুঃখ আছে। তো আমরা সবাই চাই ও ইনশাল্লাহ পাশ করে বের হয়ে যাক, ডাক্তার হয়ে যাক। ওকে, দোয়া করে দিলাম ওকে, গণ মাহফিলে আমরা দোয়া করতেছি। ফাইন, তাহলে সাম্প্রতিকের জন্য তোমরা আপাতত এই স্লাইডটাই ফলো করো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারবা। এবং পরবর্তীতে আমরা সাম্প্রতিকের উপর আরও একটা ক্লাস নিব, ঠিক আছে। আমরা পরবর্তীতে আবার আরেকটা ক্লাস নেব সাম্প্রতিকের উপর, তখন যেগুলো বাকি থাকবে ওইখানে আমরা প্যাকেট করব, সমস্যা নাই। তো আপাতত যেগুলো প্যাকেট করলাম এগুলো মাথার মধ্যে তোমরা একটু ঢুকাও, পড়ো। এই স্লাইড তোমাদের দিয়ে দিব, লিঙ্ক তোমাদের দিয়ে দিব, তোমরা শুধু পড়বা, তোমাদের কাজ হচ্ছে খালি পড়াশোনা করা। ভাইয়া ইংলিশ মেমোরাইজিং পার্ট নিয়ে কিছু বলেন একটু। এখন যত সময় আছে ইংলিশ মেমোরাইজিং পার্ট নিয়ে এত বেশি টেনশন করা যাবে না। আমরা সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজিডিয়াম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে এই যে জিনিসগুলো আছে এগুলো জাস্ট প্রিভিয়াস মেডিকেল, ডেন্টাল, বিসিএস এর প্রশ্নগুলো দেখবো এখন, এর বেশি আমরা দেখতে যাব না। গ্রামাটিক্যাল পার্টে আমরা একটু গুরুত্ব দিব, সেখানে তুমি যদি প্র্যাকটিস করো সেখানে অনেক ভালো নাম্বার তুলতে পারবা। মেমোরাইজিং পার্ট বাদেও তুমি ইংলিশে 10 থেকে 11 মার্ক তোলার মতো তুমি তুলতে পারবা।
আর 1-2টা দেখবা তুমি এমনিই পেরে গেছো, তোমার পড়া থেকে যে সব কমন আসবে এমনটা না, ইনস্ট্যান্টলি তুমি কিছু জিনিস পেরে যাবা। এত বেশি আমাদের দুঃখের কিছু নাই। শুধু জিকে বইটাও তোমরা নিতে পারবা, কিন্তু শুধু জিকে বই নেওয়ার জন্য একটু তাড়াহুড়ো করতে হবে। কারণ কি, আমরা ওয়েবসাইটে অন করে দিব, আমাদের বইয়ের সংখ্যা আপাতত হচ্ছে সীমিত, কারণ বেশিরভাগ বই ফুল বুক লিস্টের অর্ডারের সাথে চলে গেছে। সো যারা কিনতে চাও শুধু সাধারণ জ্ঞানের বই, দ্রুত যোগাযোগ করো, যারা আগে আসবা তারাই আগে পাবা, এই হচ্ছে কথা। তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এবং আজকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান ক্লাস তোমাদের কাছে কেমন লাগলো সেই জিনিসটা অবশ্যই জানাতে ভুলবা না। এই ক্লাস আমাদের জিকে ইংলিশ ফ্রি উইক 2টা প্রিমিয়াম ক্লাস তোমাদের জন্য আমরা ওপেন করে দিছি, যাতে তোমরা বুঝতে পারো সাধারণ জ্ঞানটাকে কিভাবে পড়া উচিত। সাধারণ জ্ঞানটা যে এত বেশি কঠিন না সেই জিনিসটা বোঝানোর ট্রাই করলাম, কতটুকু পারলাম জানি না। ভালো থাকো সবাই, সবাই জানাবা। কোথায় জানাবা? জানাবা হচ্ছে এখানে, ধন্যবাদের পাশে লিখি, আমাদের মেইন গ্রুপ রোড টু ডিএমসি, ড্রিম টু বি এ ডক্টর, ড্রিম টু বি এ ডক্টর, এটা হচ্ছে একটা। অথবা দিবা হচ্ছে আমাদের ডিএমসি স্টেশন গ্রুপে, দিবা হচ্ছে আরটিডিএস স্টুডেন্ট গ্রুপে, আরটিডিএস স্টুডেন্টস গ্রুপে। বুঝতে পারছি? কেমন লাগলো অবশ্যই জানাবা। এটা আমাদের জিকে ইংলিশ ফ্রি উইকের লাস্ট ক্লাস ছিল। ওকে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।